ভূত এবং জিনে আপনাদের সবাইকে স্বাগতম। সাহসী ছেলের ভয়ঙ্কর ঘটনা। চলুন বকবক না করেই শুরু করা যাক। রাতের পরী। গ্রামের নাম রূপগঞ্জ। ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা এই শান্ত গ্রামটিকে সবাই এক নামে চেনে এর প্রাচীন ঐতিহ্য আর থমথমে রূপের জন্য। কিন্তু আমার কাছে এই গ্রামের আসল রূপ ধরা পড়ত রাতের অন্ধকারে। আমার নাম সাজ্জাদ। গ্রামের সবাই আমাকে চেনে আমার জেদ আর মাছ ধরার নেশার জন্য। রাত যত গভীর হতো, চারপাশ যখন নিঝুম হয়ে আসতো, আমার রক্তে তখন এক অদ্ভুত টান শুরু হতো। সেই টানটা জাদুর মতো আমাকে টেনে নিয়ে যেত পানির ধারে। হাতে একটা টর্চ লাইট, মাছের চার আর ছিপ নিয়ে আমি বেরিয়ে পড়তাম। সাজ্জাদ, তুই আর ভালো হবি না রে। এই মাঝরাতে কেউ ঘর থেকে বের হয়? এই বয়সে একটু আল্লাবল্লা করবি, তা না তোর শুধু মাছ আর মাছ। মা প্রায় প্রতি রাতেই কপালে হাত দিয়ে বিলাপ করতেন। বাবাও হুঙ্কার দিয়ে বলতেন, যেদিন কোন একটা বিপদে পড়বি সেদিন বুঝবি সাজ্জাদ। রাতের বেলায় গ্রামের আনাচে কানাচে কত কিছু ঘোরে, তুই বুঝিস না। মাছ ধরার তো একটা সময় অসময় আছে। আমি শুনতাম, কিন্তু আমার কানে সেসব কথা ঢুকত না। আমি ছিলাম আমার মতোই, একগুঁয়ে জেদি। আমার মনে একটাই জেদ কাজ করত, গ্রামের অন্য সব শিকারীর চেয়ে আমাকে বেশি মাছ পেতেই হবে। আর হতো তাই। ভোরবেলা যখন অন্য জেলেরা খালি হাতে কিংবা সামান্য কিছু ছোট মাছ নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরত, তখন আমার বালতি উপচে পড়ত শোল, বোয়াল আর চিতল মাছে। গ্রামের লোকেরা আড়ালে আমাকে নিয়ে কানাকানি করত, কিন্তু আমি সেসবে কান দিতাম না। আমার নেশা আর জেদই ছিল আমার পৃথিবী। সেদিন ছিল অমাবস্যার পর প্রথম রাত। আকাশে হালকা সরু চাঁদের আলো যেন একটা বাঁকা তলোয়ার ঝুলে আছে। রাত 11টা নাগাদ আমি আমার সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বেরোলাম। মনে মনে ভাবলাম, আজকে ব্রহ্মপুত্রের তীরে গিয়ে বসব। ময়মনসিংহের এই বিখ্যাত নদের পাড়ে রাতের বেলা বড় বড় রুই কাতলা খেলা করে। কিন্তু আজ বুঝি কপালটা একদম অন্য ধাতুতে করা। নদীর ঘাটে বসে ছিপ ফেলে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ঘড়ির কাঁটা যখন রাত 1:30টার ঘর ছুঁই ছুঁই, তখন আমার বালতির দিকে তাকিয়ে নিজের ওপরই রাগ হতে লাগলো। মাত্র কয়েকটা পুঁটি আর একটা ছোট শিং মাছ, এ দিয়ে তো আমার জেদ মিটবে না। সকালবেলা গ্রামের মানুষ আমাকে দেখে হাসাহাসি করবে, এটা আমি ভাবতেই পারছিলাম না। আমার মাথা গরম হয়ে উঠল, জেদ চেপে বসল মাথায়। আজকে যে করেই হোক আমি মাছ নিয়ে তবেই বাড়ি ফিরব। সবাইকে দেখিয়ে দেব সাজ্জাদ কখনো খালি হাতে ফেরে না। কিন্তু এই মাঝরাতে এত মাছ কোথায় পাব? ভাবতে ভাবতেই হঠাৎ আমার মনে পড়ল গ্রামের সবচেয়ে নিষিদ্ধ এবং ভয়ঙ্কর জায়গাটার কথা। রূপগঞ্জ গ্রামের একদম শেষ মাথায়, যেখানে লোকালয় শেষ হয়ে গেছে, সেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটো চরম বিপরীত পৃথিবী। একপাশে মুসলমানদের কবরস্থান, আর ঠিক তার উল্টো দিকে হিন্দুদের শ্মশানঘাট। আর এই দুয়ের ঠিক মাঝখানে শুয়ে আছে বিশাল এক দিঘি। সবাই তাকে বলে মৃতের পুকুর। পুকুরটির দুটি ঘাট। উত্তর দিকের ঘাটে গ্রামের কোনো মুসলমান মারা গেলে জানাজার আগে শেষ গোসল করানো হয়, আর ঠিক তার বিপরীত দিকের দক্ষিণ ঘাটে হিন্দু ধর্মের কেউ মারা গেলে সংস্কারের আগে স্নান করানো হয়। গ্রামের মানুষ বলে, এই পুকুরের পানিতে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের আত্মারা বেশি ঘোরাফেরা করে। ভর দুপুরেও ওখান দিয়ে কেউ একা হাঁটার সাহস পায় না। আর রাতের বেলা তো ওই পথ পুরো বন্ধ। সবাই বিশ্বাস করে রাতের অন্ধকারে ওখানে পা দিলে আর জীবিত ফিরে আসা যায় না। আমার মনেও যে একটু ভয় লাগছিল না তা নয়, কিন্তু আমার জেদ আর রাগ তখন ভয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মনে মনে নিজেকে বললাম, সব মানুষের মনের ভুল। ভূতের ভয়ে এত বড় পুকুরের মাছগুলো কেউ ধরে না। আজ ওখানেই যাব। ছা ছমছমে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক ভেদ করে আমি এসে দাঁড়ালাম সেই পুকুর পাড়ে। চারপাশটা যেন একদম থমথমে, কোনো বাতাস নেই। কবরস্থানের পুরনো গাছগুলো আর শ্মশানের পোড়া গন্ধ মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি করে রেখেছে। চাঁদের হালকা আলো যখন পুকুরের কালো পানির ওপর পড়ল, তখন মনে হলো যেন তরল রূপা চকচক করছে। আমি বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে ভয়টাকে এক ঝটকায় মন থেকে তাড়িয়ে দিলাম। পুকুরের পশ্চিম পাড়ে একটা উঁচু জায়গা দেখে বসে পড়লাম। বড়শির মাথায় সুস্বাদু চার গেথে ছুঁড়ে দিলাম পানির ঠিক মাঝখানে। আর তারপরই শুরু হলো ম্যাজিক। 1 মিনিটও কাটেনি,
ফাতনাটা টুপ করে পানির নিচে তলিয়ে গেল। ছিপে টান দিতেই দেখি বিশাল এক মৃগেল মাছ। আমার চোখ আনন্দে চকচক করে উঠল। এরপর আর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আধ ঘন্টার মধ্যে আমার বিশাল বালতিটা মাছে ভরে গেল। এত মাছ আমি একসাথে কোনোদিন পাইনি। এক একটা শোল আর রুই মাছের সাইজ দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। বালতিটার দিকে তাকিয়ে আমি একগাল হাসলাম। আপন মনেই বলে উঠলাম, মানুষগুলো আসলেই বোকা, শুধু শুধু এই পুকুরটাকে নিয়ে এত আজগুবি গল্প বানিয়েছে। কই, আমার তো কিছুই হলো না, দিব্যি মাছ ধরলাম। ঘড়িতে তখন রাত প্রায় 2:30। অনেক মাছ হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। আমি আমার ছিপ আর বালতি গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই আমার চোখ গেল পুকুরের উত্তর ঘাটের দিকে, যেখানে মৃত মানুষদের গোসল করানো হয়। হালকা কুয়াশা আর চাঁদের আবছা আলোয় দেখলাম ঘাটের বাঁধানো সিঁড়ির ওপর একজন মানুষ বসে আছে। আমি টর্চের আলোটা সেদিকে ফেলতেই চিনতে পারলাম, আরে এ তো আমাদের গ্রামের আলতাপ চাচা। কিন্তু এই গভীর রাতে আলতাপ চাচা এখানে কি করছেন? তিনিও কি আমার মতো মাছ ধরতে এসেছেন, নাকি অন্য কিছু? দেখলাম চাচা এক দৃষ্টিতে পুকুরের স্থির পানির দিকে তাকিয়ে আছেন। মুখে কোনো কথা নেই, শরীরটা একদম নিশ্চল। আমি একটু অবাক হয়েই দূর থেকে ডাক দিলাম, আলতাপ চাচা, ও চাচা, এই মাঝরাতে ঘাটে বসে কি করেন? কোনো উত্তর নেই। আলতাপ চাচা যেভাবে পানির দিকে তাকিয়েছিলেন ঠিক সেভাবেই বসে রইলেন। মনে হলো তিনি যেন আমার ডাক শুনতে পাননি। আমি আবারও ডাকলাম, চাচা শুনতে পাচ্ছেন? আমি সাজ্জাদ। এবারেও কোনো সাড়া মিলল না। আমার মনে একটা খটকা লাগলো। চাচা কি কোনো বিপদে পড়েছেন, নাকি রাতে একা এসে ভয় পেয়েছেন? আমি কৌতূহল আর কিছুটা দুশ্চিন্তায় আলতাপ চাচার দিকে এগিয়ে যেতে শুরু করলাম। চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল। শুধু আমার পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি ঘাটের ঠিক কাছাকাছি চলে এসেছি, আর মাত্র কয়েক হাত দূরত্ব। চাচার কাঁধে হাত দিয়ে ডাকবো বলে যেমনই হাতটা বাড়াতে যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন শক্ত করে আমার হাতটা ধরে ফেলল। হঠাৎ এই অতর্কিত টানে আমার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি চমকে উঠে ঝট করে পেছনে ঘুরে তাকালাম। আমার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। এত রাতে এই শ্মশান আর কবরস্থানের মাঝে এমন রূপসী মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। মেয়েটির পরনে একটি কুচকুচে কালো শাড়ি। সরু চাঁদের আলো যখন তার মুখের উপর পড়েছে, তখন মনে হচ্ছিল যেন কোনো মায়াবী পরী আকাশ থেকে নেমে এসেছে। তার গায়ের ভরসার রং আর তীক্ষ্ণ চোখের সৌন্দর্যের কাছে সেই সাধারণ কালো শাড়িটাও যেন এক রাজকীয় রূপ নিয়েছে। আমি বাকরুদ্ধ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। সুন্দরী মেয়েটি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে এক অদ্ভুত মায়াবী গলায় ফিসফিস করে বলল, ওদিকে যেও না। এভাবে আমাকে তাকিয়ে থাকতে দেখে সেই অপরূপ সুন্দরী মেয়ে আমাকে বলে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? আর আপনি একা একা দিঘির পানিতে ঝাঁপিয়ে পড়ছেন কেন? আত্মহত্যা করবেন নাকি? মেয়েটির কথায় আমি আমার হুঁশ ফিরে পাই, আর তাকে বলি, আত্মহত্যা কেন করতে যাব? আমি তো আলতাস চাচাকে ডাকছিলাম। মেয়েটি আমার এই কথা শুনে অবাক হয়ে আমাকে বলে, কি? কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় আপনার আলতাফ চাচা? আমি সাথে সাথে আবারও পেছনে ঘুরে তাকাই। আমি দিঘির পাড়ে তখন আর কাউকে দেখতে পাই না। চোখের পলকেই আলতাফ চাচা কোথায় চলে গেল? আমি সেই সুন্দরী মেয়েটিকে বলি, এইখানেই তো ছিল, কিন্তু কোথায় যে চলে গেল? সেই সুন্দরী মেয়েটি তখন আমাকে বলে, দেখুন, আমার বাড়ি হচ্ছে ওই যে কবরস্থানের পাশেই। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ঘুম আসতেছিল না। দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম আপনি দিঘির পাড়ে মাছ ধরছেন। এটা দেখে আমি অনেক অবাক হয়েছি, কেননা গ্রামের কেউ তো এই দিঘির পাড়ে আসে না। আমি দূর থেকে আপনাকে দেখছিলাম, হঠাৎ করেই দেখতে পাই আপনি দিঘির পানির দিকে একা একাই নেমে যাচ্ছেন। তাই আপনাকে বাঁচানোর জন্যই আমি এখানে এসেছি। মেয়েটির কথা শুনে আমি তাকে বলি, ধন্যবাদ আপনাকে, কিন্তু কি যে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। তাছাড়া আপনাকে দেখেও আমি অনেক অবাক হয়েছি। মেয়েটি তখন আমাকে বলে, কেন? আমাকে দেখে আপনি অবাক হয়েছেন কেন? আমি কি কোনো জিন পড়ি নাকি যে আমাকে দেখে আপনি ভয় পাবেন, অবাক হবেন? আমি তখন সেই সুন্দরী মেয়েটাকে বলি, না মানে, কয়েকটা দিন আগে
একদিন রাতে যখন আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নের মাঝে আপনারই মতো একটা মেয়ে লাল শাড়ি পরে আমার স্বপ্নে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তাই তো আপনাকে দেখে আমি অবাক হয়ে গেছি। যাকে আমি কিছুদিন আগে স্বপ্নে দেখলাম, সে আজকে আমার চোখের সামনে। আমার এই কথা শুনে সেই মেয়েটি হাসতে হাসতে মরে যায়। তার হাসিটা এত বেশি মিষ্টি ছিল যে কোনো ছেলে তার প্রেমে পড়ে যাবে। মেয়েটি হাসতে হাসতে আমাকে বলে, এতদিন তো দেখেছি আমাকে দেখার পর ছেলেরা আমাকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু এই প্রথম দেখলাম কেউ আমাকে না দেখেই আগে থেকেই স্বপ্ন দেখছে। আমি তখন সেই মেয়েটিকে বলি, এটা অস্বাভাবিকের কিছু না। আপনি যে সুন্দর, আপনার হাসি যে সুন্দর, যে কোনো ছেলে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে। তবে আমার কাছে অবাক লাগছে, আমি তো এর আগে আপনাকে কখনো দেখিনি। আমি কেন আপনাকে নিয়ে স্বপ্ন দেখলাম? মেয়েটি আমাকে বলে, সেটা আমি কি করে বলবো? আপনার স্বপ্ন আপনি জানেন। যান, এখন বাড়িতে যান। এই জায়গাটা বেশি ভালো না, আমিও আমার বাড়িতে চলে যাই। কথাটা বলে সেই সুন্দরী মেয়েটা হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে অন্ধকারে মিলিয়ে গেল। আমিও মাছের বালতিটা হাতে করে বাড়িতে ফিরে আসি। বাবা মা তো আমার হাতে এত বড় বড় মাছ দেখে অনেক বেশি অবাক হয়, আর আমার কাছে জানতে চায়, কি ব্যাপার সাজ্জাদ? গ্রামবাসীরা তো বলছে গতকাল রাতে তুই নদীর পাড়ে কোনো মাছ ধরতে পারিসনি, তাহলে এত বড় বড় মাছ কিভাবে ধরলি? আমি আমার বাবা মাকে কিচ্ছু বলি না, কেননা তারা যদি জানতে পারে আমি সেই পরিত্যক্ত দিঘির পাড়ে গিয়ে মাছ ধরেছি, তাহলে বাবা মা আমাকে মেরেই ফেলবে। আমি আমার বাবা মাকে মিথ্যে বলি। আমি তাদেরকে বলি, সবাই যেখানে বসে মাছ ধরছিল আমিও সেখানে মাছ ধরছিলাম, কিন্তু তাদের জন্য কোনো মাছই ধরতে পারিনি। তাই তো আমি নদীর অন্য আরেকটি পাশে বসে মাছ ধরেছি। ভাগ্য আমার সহায় সবসময়ই হয়েছে, তাই তো আজকেও আমি সবার থেকে বেশি মাছ ধরতে পেরেছি। কথাটা বলে আমি মাছগুলো নিয়ে বাজারে চলে যাই। ভালো দামে আমি সকল মাছ বিক্রি করে ফেলি। সেদিন রাতে আমার শরীরটা কেমন একটা করছিল। আমি সিদ্ধান্ত নিই, আজকে রাতে আর মাছ ধরতে যাব না। আমি আমার ঘরে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমি অনুভব করতে পারি আমার মাথার কাছে কেউ একজন বসে আছে, আর খুব নরম কণ্ঠে আস্তে আস্তে খিলখিলিয়ে হাসছে। আমি চোখ খুলে উঠে বসি, আর দেখতে পাই আমার সামনে সেই মেয়েটি বসে আছে। লাল শাড়ি পরা, চোখের কিনারায় সুন্দর করে কাজল দেওয়া, গোলাপি দুইটি ঠোঁট। আমি সেই মেয়েটিকে প্রশ্ন করি, এটা কি আমার স্বপ্ন না বাস্তব? মেয়েটি একটা মায়াবী হাসি দিয়ে বলে, আপনার কি মনে হয়? আমি তখন সেই মেয়েটিকে বলি, কিছুই বুঝতে পারছি না, কেননা আপনাকে আমি স্বপ্নে দেখি, আবার বাস্তবেও আপনার সাথে আমার দেখা হয়। আপনি আসলে কে বলুন তো? মেয়েটি আমাকে বলে, আমি কে সেটা না হয় আরেকদিন জানতে পারবেন, এখন আমি আসি। আমি তখন সেই অপরূপ সুন্দরী মেয়েটাকে বলি, কোথায় যাবেন? আমি আপনাকে কোথাও যেতে দেব না, আগে বলুন আপনার নাম কি? মেয়েটি আমার দিকে আবারও ঘুরে তাকায়। তার সেই মায়াবী চাউনি যেন আমার হৃদয়ের ভেতরে একটা অদৃশ্য আঘাত করছিল। আমি তাকে বলি, এভাবে তাকাবেন না, তাহলে যে আমি আপনার প্রেমে পড়ে যাব। আমার কথাটা শুনে সেই মেয়েটি আবারও খিলখিল করে হেসে ওঠে, আর আমাকে বলে, আমি কল্পনা, আমার নামটা মনে রাখবেন। এই কথা বলে সে আমার ঘরে অন্ধকার একটি জায়গায় অদৃশ্য হয়ে যায়। আমি জোরে জোরে কল্পনা কল্পনা বলে ডাকতে শুরু করি। তখনই আমার মা আমার ঘরে এসে আমার ঘুম ভাঙায়। মা আমাকে টেনে তোলে ঘুম থেকে, আর আমার কাছে জানতে চায়, কে এই কল্পনা? আমি মাকে বলি, কেউ না মা, স্বপ্ন দেখছিলাম। মা আবারও আমাকে বলে, চল তোকে কবিরাজের কাছে নিয়ে যাই। দেখ সাজ্জাদ, এই ধরনের স্বপ্ন দেখা কিন্তু ভালো না। আমার মনে হচ্ছে অশুভ কোনো শক্তি তোর ওপরে নজর রেখেছে, আর তাই তুই এই ধরনের স্বপ্ন দেখছিস। আমি তখন আমার মাকে বলি, মা, স্বপ্নগুলো কিন্তু ভয়ঙ্কর হয় না, খুবই সুন্দর আর ভালো স্বপ্ন হয়। আমি চাই এই ধরনের স্বপ্ন আমি প্রতিদিন দেখি। তুমি শুধু শুধু আমাকে দেখে ভয় পাচ্ছ। আমার কিচ্ছু হয়নি, কবিরাজের কাছে আমাকে যেতে হবে না, যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। মা আমার উপরে অনেক রাগ করে, কিন্তু সে জানে আমি কতটা জেরি। আমি যখন একবার বলেছি আমি যাব না কবিরাজের কাছে, তার মানে আমি কখনোই কবিরাজের কাছে যাব না। মা তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমি বিছানায় বসে ভাবছিলাম, কল্পনা, এটা কি আসলেই তার নাম? এই মেয়েটিকে তো আমি চিনি, গতকাল রাতেই আমার সাথে সেই দিঘির পাড়ে দেখা হয়েছে, কিন্তু সে কিভাবে আমার স্বপ্নে আসে? আমি আজকে রাতে আবারও সেই দিঘির পাড়ে যাব, আর দেখব সেই রহস্যময়ী মেয়েটির সাথে আমার দেখা হয় কিনা। আমি তার কাছে জানতে চাইব তার নাম কল্পনা কিনা।
যদি সত্যিই তার নাম কল্পনা হয়ে থাকে তাহলে তাকে আমাকে বলতেই হবে সে কিভাবে আমার স্বপ্নে আসে। যে কথা সেই কাজ। সেদিন রাতে আমার বাবা মা ঘুমিয়ে যাওয়ার পর আমি আর নদীর পাড়ে যাই না মাছ ধরতে। আমি সোজা চলে যাই সেই পরিত্যক্ত দিঘির পাড়ে। দিঘির পাড়ে এসে আমি বড়শিটা দিঘির পানিতে ফেলে অপেক্ষা করতে থাকি কল্পনা নামক সেই মেয়েটির। তখনই আমার নজরে পড়ে আমার হাতের বাম পাশে সেই হিন্দুদের শ্মশানে চিতা জ্বলছে। আমি ভাবতে থাকি, এত রাতে কে আবার মারা গেল? আর কাকেই বা পোড়ানো হচ্ছে? আমি এর আগে কখনো হিন্দুদেরকে পোড়াতে দেখিনি, তাই মনের গভীরে একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে। আমি দিঘির পাড়ে বড়শিটা রেখে সেই শ্মশান ঘাটের দিকে এগিয়ে যেতে শুরু করি, দেখার জন্য হিন্দুদের লাশ কিভাবে পোড়ানো হয়। আমি সেই শ্মশানে উপস্থিত হই। দেখি দাউ দাউ করে একটা চিতা জ্বলছে, আর সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে, সাদা একটা ধুতি পরে আর সাদা একটা গামছা গায়ে দিয়ে। আমি ধীরে ধীরে সেই লোকের কাছে গিয়ে দাঁড়াই আর পেছন থেকে তার কাঁধে হাত রাখি। তার কাছে জানতে চাই, ওহে ভাই, কাকে পোড়াচ্ছ? কি মারা গেল? আর তুমি একা কেন? আর কেউ আসেনি? সেই লোকটা তখন আমার দিকে ঘুরে তাকায়। তার চেহারা দেখে আমার শরীর কাঁপতে শুরু করে, কেননা তার চেহারাটা হুবহু আমার মতো ছিল, কিন্তু তার চোখ দুটি একেবারে সাদা ছিল। মুখে একটা বিচ্ছিরি হাসি ছিল। সে হাসির শব্দে আমার শরীর থর থর করে কাঁপতে শুরু করে। আমি সেখান থেকে যে পালাবো সেটাও পারছিলাম না। সেই অশুভ ছায়া আমাকে বলতে শুরু করে, কাকে পোড়াচ্ছি সেটা জানতে চাস? তোকে পোড়াচ্ছি, দেখবি নাকি? যা ওই আগুনে ঝাঁপ দে, দেখতে পাবি তোর মতোই আরেকজন শুয়ে আছে। আয় আমার সাথে আয়। এই কথা বলে সেই অশুভ ছায়াটা আমার হাত ধরে টানতে টানতে সেই জ্বলন্ত চিতার দিকে আমাকে নিয়ে যেতে শুরু করে। আমি চিৎকার দিতে পারছিলাম না, গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে যখন সেই অশুভ ছায়াটা আগুনে ছুঁড়ে মারবে, ঠিক তখনই পেছন থেকে আমার আরেকটি হাত সেই লাল শাড়ি পরা মেয়েটি ধরে ফেলে। সেই অশুভ ছায়াটা যখন দেখে আমার আরেকটি হাত পেছন থেকে সেই লাল শাড়ি পরা মেয়েটি ধরে ফেলেছে, তখনই সে আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। আমি আর নিজেকে সামলাতে পারি না, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাব। তখনই সেই মেয়েটি আমাকে ধরে ফেলে। আমি তার কোলে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখতে পাই আমি আমার বিছানায় শুয়ে আছি। আমি উঠে বসি, ঘরের বাইরে আসি। মা আমার কাছে জানতে চায়, কিরে, ঘুম হয়েছে তোর? যা, নাস্তা বানিয়েছি, রান্নাঘরে গিয়ে খেয়ে নে। আমি তখন আমার মাকে বলি, মা, আমি রাতে কখন বাড়িতে ফিরেছিলাম? মা তো আমার মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আর আমাকে বলে, কখন বাড়িতে ফিরেছিলাম মানেটা কি? তুই তো গতকাল মাছ ধরতে বের হসনি। কি কি বলছো মা? আমি তো গতকাল মাছ ধরতে বের হয়েছিলাম, তোমরা যখন ঘুমিয়ে পড়েছিলে তখন। আমার মা আমাকে বলে, কই, আমি তো সকালে যখন ঘুম থেকে জেগে উঠি তখন দেখতে পাই তোর দরজা ভেতর থেকে লাগানো আর তুই ঘুমিয়ে আছিস। এখন আবার বলছিস তুই মাছ ধরতে বের হয়েছিলিস। তোর মাথা ঠিক আছে? আমি আর কথা বাড়াই না, সোজা রান্নাঘরে চলে যাই নাস্তা করার জন্য। রান্নাঘরে আমি নাস্তা খাচ্ছিলাম আর ভাবছিলাম, কি হয়ে গেল আমার সাথে? আমি কি স্বপ্ন দেখেছি? না, এটা স্বপ্ন হতেই পারে না। আমি সাথে সাথে আমার পাটাকে উল্টিয়ে দেখি। আমি দেখতে পাই আমার পায়ের পাতায় এখনো সেই দিঘির পাড়ের কাদামাটি লেগে আছে। আমি নাস্তা খাওয়া বন্ধ করে এক দৌড়ে চলে আসি সেই দিঘির পাড়ে। চারিপাশে এখন দিনের আলো। দিঘির পাড়ে এসে আমি দেখতে পাই আমার সেই বড়শিটা, যেই বড়শিটা আমি গতকাল রাতে আমার সাথে করে নিয়ে এসেছিলাম মাছ ধরতে। এখনো সেই বড়শিটা মাটিতে গাঁথা, পানিতে পড়ে আছে। আমি এবার নিশ্চিত হতে পারি গতকাল রাতে আমি এখানে এসেছিলাম। কিন্তু আমি কিভাবে আমার ঘরে গেলাম? আর আমার ঘরের দরজা ভেতর থেকে কেই বা লাগালো? আমি নাস্তা খাওয়া বন্ধ করে এক দৌড়ে চলে আসি সেই দিঘির পাড়ে। চারিপাশে এখন দিনের আলো। দিঘির পাড়ে এসে আমি দেখতে পাই আমার সেই বড়শিটা, যেই বড়শিটা আমি গতকাল রাতে আমার সাথে করে নিয়ে এসেছিলাম মাছ ধরতে। এখনও সেই বড়শিটা মাটিতে গাঁথা, পানিতে পড়ে আছে। আমি এবার নিশ্চিত হতে পারি গতকাল রাতে আমি এখানে এসেছিলাম।
কিন্তু আমি কিভাবে আমার ঘরে গেলাম, আর আমার ঘরের দরজা ভেতর থেকে কেই বা লাগালো? কি ঘটে গেল আমার সাথে? কি হচ্ছে এগুলো? আমার সকল প্রশ্নের উত্তর আমি পাবো আজকে রাতে। আজকে রাতে আমি আবারও এখানে আসব। আমি জানি এটা আমার জন্য কত ঝুঁকিপূর্ণ। গতকাল রাতেই আমার প্রাণ চলে যেতে পারত, কিন্তু এই সব প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। সেই রহস্যময়ী মেয়েটি আসলে কে? কেন সে আমার স্বপ্নে আসে, আবার বাস্তবেও আমার সাথে দেখা করে, আমার প্রাণ বাঁচায়? তার সাথে যে করেই হোক আমি দেখা করব। আমি আমার বড়শিটাকে নিয়ে তখনকার মতো বাড়িতে ফিরে আসি। বাবা মা আমার কাছে অনেকবার জানতে চায়, তোর কি কোনো সমস্যা হচ্ছে? তুই কি রাতে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছিস, কিংবা আশেপাশে কোনো অলৌকিক ছায়া, কোনো অশুভ শক্তি কি তোকে যন্ত্রণা দিচ্ছে? তাহলে বল, আমাদের গ্রামের কবিরাজের কাছে তোকে নিয়ে যাই। আমি আমার বাবা মাকে কিছুই বলি না। তারা শুনলে ভয় পাবে আর আমাকে নিয়ে চিন্তা করবে। আমি তাদেরকে শুধু এতটুকুই বলি, যদি কখনো আমার সাথে এমনটা ঘটে তোমাদেরকে জানাবো। এই কথাটুকু বলে আমি আমার ঘরে চলে যাই। সারাটা দিন আমি অপেক্ষা করছিলাম কখন রাত হবে। আমি এমনিতেই অনেক সাহসী, কিন্তু গতকাল রাতে যা ঘটে গেল আমার সাথে, এক মুহূর্তে আমার বুকের ভেতর থাকা অনেক অনেক সাহস যেন পলকেই উধাও হয়ে গেল। এখন আমি ভয় পাচ্ছি সেই পরিত্যক্ত দিঘির পাড়ে যেতে, কিন্তু আমাকে যে যেতেই হবে। সেই মেয়েটির সাথে আমাকে দেখা করতেই হবে। আস্তে আস্তে চারিপাশ অন্ধকার হয়ে রাত নেমে আসে। বাবা মা আমাকে পুই পুই করে বারবার মানা করছিল, আজকে কোনোভাবেই তোকে মাছ ধরতে যেতে দেব না। আমরা দরকার পড়লে তোর ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ করে দেব, যেন তুই রাতের বেলায় আর মাছ ধরতে যেতে না পারিস। আমি বাবা মাকে অনেক বোঝাই, কিচ্ছু হবে না, আমি একা যাব না, গ্রামবাসীদের সাথেই যাব। কিন্তু বাবা মা ইতিমুহূর্তে আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছে, তাই তারা আমার কোনো কথা শোনে না। সেদিন রাতে খাওয়া দাওয়া করে বাবা মা আমাকে আমার ঘরে বন্দি করে দেয়। ঘরের দরজাটা বাইরে দিয়ে লাগিয়ে দেয়। চারিপাশে গভীর রাত হয়ে আসে। আমাকে যেতেই হবে সেই পরিত্যক্ত দিঘির পাড়ে। সেই মেয়েটির সাথে আমাকে দেখা করতে হবে। যে করেই হোক আমি ঘর থেকে বের হব। আমার নজরে তখন পড়ে আমার ঘরে থাকা জানালার দিকে। জানালাটা আমি অনেক কষ্ট করে ভেঙে ফেলি। তারপর ঘর থেকে বের হয়ে আসি। আমি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে সেই দিঘির পাড়ের দিকে। একবার পিছনে ঘুরে তাকিয়ে বাবা মার ঘরের দিকে তাকিয়েছিলাম। মনে মনে বলছিলাম, বাবা মা, এমনও হতে পারে আজকের রাতটাই আমার জীবনের শেষ রাত। সেখানে যাওয়ার পর আমাকে তারা হত্যাও করতে পারে, কিন্তু তোমরা তো জানো আমি কতটা জেদি। একবার যখন বলেছি সেই মেয়েটির আসল রহস্য আমি উদ্ধার করব, তো যে করেই হোক আমি সেটা উদ্ধার করবই। তোমরা ভালো থেকো। কথাটা বলে আমি হাঁটতে হাঁটতে চলে আসি সেই পরিত্যক্ত দিঘির পাড়ে। 2 দিন যখন আমি দিঘির পাড়ে এসেছিলাম, চারিপাশের বাতাসটা কতটা ঠান্ডা ছিল, কিন্তু আজকের চারিপাশের বাতাসটা যেন অনেক বেশি গরম। আমি দিঘির পাড়ে বসে আছি। আমার হাতে আজকে কোনো বড়শি নেই। আমি চারিপাশে শুধু সেই রহস্যময় মেয়েটাকে খুঁজছি। এভাবেই 1 ঘন্টা পার হয়ে যায়। হঠাৎ করে আমি কিছু মানুষদের শোরগোল শুনতে পাই। আমি উঠে দাঁড়াই। বুঝতে পারি শব্দগুলো আমাদের কবরস্থানের দিক থেকেই আসছে। আমি সেখানে টর্চের আলো ফেলি, আর দেখতে পাই 4 জন লোক একটা মরার খাটিয়া নিয়ে সেই দিঘির পাড়ের ঘাটে এলো। সেই খাটিয়া থেকে একজন মৃত ব্যক্তিকে ওঠানো হলো। সবাই মিলে তাকে দিঘির পানিতে গোসল করাচ্ছে। এই দৃশ্য দেখে আমার হাত পা থরথর করে কাঁপছে। আমি কি করব? এখান থেকে পালিয়ে যাব? আমি যখন এগুলো ভাবছিলাম, ঠিক তখনই আমার পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকে। আমি ঘুরে তাকাই, আর দেখতে পাই একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, যার পরনে সাদা একটা পাঞ্জাবি, মাথায় একটা টুপি। সে আমাকে বলছে, কি ব্যাপার, তুমি এইখানে কেন দাঁড়িয়ে আছো? আসো, আমার সাথে আসো। আর কিছুক্ষণ পরেই জানাজার নামাজ হবে। নামাজটা পড়ে সেই ব্যক্তিকে কবরবাসী করো। আসো, আমার সাথে আসো। আমি নড়াচড়া করতে পারছিলাম না। সেই লোকটা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আমাদের কবরস্থানের দিকে। এতক্ষণে সেই মৃত ব্যক্তিকে গোসল করানো হয়ে গেছে। তারা আবারও সেই মৃত ব্যক্তিকে খাটিয়ার উপরে শুইয়ে ওপরে নিয়ে আসে। কবরস্থানের বাইরে জানাজার নামাজের আয়োজন করা হয়। সেই খাটিয়াটা আমার সামনে এনে রাখা হয়। আমার চারিপাশে
এখন অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই সাদা পাঞ্জাবি পরে আছে। এই জানাজার নামাজ পড়বে, তাই এখানে এসেছে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না তারা কি আদতে মানুষ নাকি অলৌকিক কিছু। আমি সেখানে দাঁড়িয়েছিলাম চুপ করে। এমন সময় একজন লোক একটা ঝাড়ি দিয়ে আমাকে বলে, এই, তুমি নামাজ পড়তে এসেছ? অজু করেছ? যাও, সেখানে গিয়ে অজু করে আসো। আমি ভয়ে ভয়ে সেই দিঘির পাড়ের ঘাটে নেমে আসি। আমার হাত পা কাঁপছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। অনেক কষ্ট করে অজু করে আমি ওপরে উঠে আসি। সেই লোকেদের সাথে এসে দাঁড়াই। শুরু হয় জানাজার নামাজ। তখনই একজন ব্যক্তি চিৎকার দিয়ে বলে, শেষবারের মতো এই ছেলেটাকে সেই মৃত ব্যক্তির চেহারাটা দেখানো উচিত। সে আগে চেহারাটা দেখুক, তারপর না হয় জানাজার নামাজ শুরু হবে। আমাকে জোর করেই সেই লাশের কাছে নিয়ে যাওয়া হলো। একজন ব্যক্তি ওপর থেকে সাদা পর্দাটা সরিয়ে দিল। আমি দেখতে পেলাম খাটিয়ায় শোয়ানো সেই লাশটাকে। এ কি? এটা তো আমি। এটা তো আমার লাশ। না, এটা হতে পারে না। আমি তো বেঁচে আছি। আমার এই কথা শুনে সেখানে থাকা তখন সকল মানুষেরা জোরে জোরে হাসতে শুরু করে আর আমাকে বলে, আর বেশিক্ষণ বেঁচে থাকবি না। এই তো জানাজার নামাজটা হলেই তোকে কবরে শুইয়ে দেব। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াই না। শরীরে যত শক্তি ছিল আমি সেখান থেকে একটা দৌড় লাগাই। কোন পথে দৌড়াচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম না, অন্ধকারের কারণে। কিন্তু এতটুকু বুঝতে পারছিলাম, আমার পেছন পেছন সেই লোকগুলো আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে। এভাবেই দৌড়াতে দৌড়াতে আমি একটা মোটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। আমাকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে সেই লোকগুলো, কিন্তু এবার তাদের চেহারাগুলো খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমি মনে মনে কালেমা পড়ছিলাম আর ভাবছিলাম, আজকে বোধহয় আর বাড়িতে ফিরতে পারবো না। এখনই তারা আমাকে মেরে ফেলবে। সেই অভিশপ্ত আত্মাগুলো তাদের হাত বাড়িয়ে দেয় আমাকে ধরার জন্য। তখনই তাদের পেছনে এসে দাঁড়ায় কল্পনা নামক সেই রহস্যময়ী মেয়েটি। কল্পনাকে দেখেই সেখানে থাকা সকল অভিশপ্ত আত্মা চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। আমি বারবার নিজেকে বলছিলাম, না, আজকে আমি জ্ঞান হারাবো না। কেননা আমাকে আজকে জানতেই হবে এই মেয়েটি আসলে কে, কিভাবে সে সঠিক সময়ে আমাকে বাঁচাতে চলে আসে। আমি নিজের বুকে সাহস সঞ্চয় করছিলাম যেন কোনোভাবেই আমি জ্ঞান না হারাই। অনেক কষ্ট করে আমি নিজেকে সামলাই। সেই মেয়েটি এক পা দুপা করে আমার কাছে আসে। সে মাটিতে আমার পাশে এসে বসে পড়ে আর আমাকে বলে, সাজ্জাদ, তোমার অনেক সাহস। গতকাল রাতেই তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। অল্পের জন্য সেই আত্মাটা তোমাকে হত্যা করতে পারেনি। আমি সঠিক সময়ে এসে তোমাকে উদ্ধার করেছি। আমি তো ভেবেছিলাম তুমি আর কখনোই এই দিঘির পাড়ে আসবে না, কিন্তু তারপরেই তুমি আজকে রাতে এই দিঘির পাড়ে কেন এলে? আমি যদি আর 1 মিনিট দেরি করতাম তাহলে কি হতো তুমি বুঝতে পারছো? এতগুলো অভিশপ্ত আত্মা তোমাকে মেরে এখানেই পুঁতে রেখে দিত। তুমি কেন এসেছো? আমি তখন সেই মেয়েটিকে বলি, আগে বলো তোমার নাম কি কল্পনা? মেয়েটি আমাকে বলে, হ্যাঁ, আমার নাম কল্পনা। আমি তখন সেই মেয়েটিকে বলি, আমি তোমার কারণেই এখানে এসেছি। তোমার সত্যি পরিচয় জানার জন্যই আমি এখানে এসেছি। আমাকে যে জানতেই হবে তুমি কিভাবে আমার স্বপ্নে আসো আর কিভাবে বাস্তবে আমার সাথে দেখা করো। তুমি আসলে কে আমাকে বলো। যতক্ষণ না আমি জানতে পারছি তোমার আসল পরিচয় কি, ততক্ষণ আমি নিজেকে সামলাতে পারবো না। আমি খুবই জেদি। একবার যদি কোনো কিছু মাথায় নেই সেটা আমি করি। দোহাই লাগে তোমার কল্পনা, তুমি আমাকে তোমার পরিচয়টা বলো। তুমি কে? কল্পনা তখন আমার কাঁধে তার মাথাটা হেলিয়ে দেয় আর আমাকে বলে, আমি জানি তোমাকে এখন আমি আমার আসল পরিচয় বললে তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু তুমি যখন আমার পরিচয় জানার জন্য এত কিছু করেছো, তাহলে অবশ্যই আমি তোমাকে আমার আসল পরিচয় বলবো। দেখো সাজ্জাদ, তুমি আমাকে যেমনটা ভাবছো আমি কিন্তু তেমনটা না। আমি একটা পরী। আমি তোমাকে ভালোবাসি। আজকে থেকে না, আরো 2 বছর আগে থেকে। তুমি যখন প্রতি রাতে ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসে মাছ ধরো, তখন আমি দূরে দাঁড়িয়ে তোমাকে দেখি। তোমাকে দেখতে আমার অনেক ভালো লাগে। তোমার এমন সাহস, তোমার মায়াবী চেহারা, সবকিছুই আমাকে তোমার কাছে টানে।
একদিন নিজেকে ধরে রাখতে না পেরে আমি তোমার স্বপ্নে এসে তোমার সাথে দেখা করি। সেদিনের পর থেকে তোমার প্রতি আমার টান আরও বেড়ে যায়। সেদিন যখন দেখলাম তুমি এই দিঘির পাড়ে হাঁটা দিয়েছ, তখন নদীর পাড় থেকে পেছন পেছন আমিও তোমার সাথে এই দিঘির পাড়ে চলে আসি। কেননা আমি জানতাম এখানে সবসময় মৃত ব্যক্তিদের আত্মা ঘোরাফেরা করে, তারা তোমাকে হত্যা করতে পারে। আর এমনটাই ঘটে। আমি যখন দিঘির পাড়ে আসি, আমি দেখতে পাই একটা আত্মা তার মায়াতে তোমাকে ভুলিয়ে পানিতে চুবিয়ে হত্যা করার জন্য তার কাছে ডাকছে। তুমি যে দেখেছিলে আলতাপ চাচা ঘাটে বসে আছে, সেটা আলতাপ চাচা ছিল না, সেটা ছিল একটা আত্মা। সে তোমাকে মারার জন্য আলতাপ চাচার রূপ ধারণ করেছিল। তবে সঠিক সময়ে আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু এটা করতে গিয়ে আমি তোমার চোখের সামনে চলে আসি। না চাইতেও তুমি আমাকে দেখে ফেলো, আর তোমার মনে একটা কৌতূহল সৃষ্টি হয় যে মেয়েটাকে তুমি এতদিন স্বপ্নে দেখেছ, সে মেয়েটা কিভাবে বাস্তবে তোমার সাথে দেখা করতে পারে। আমি কথা ঘোরানোর জন্য তোমাকে মিথ্যে কথা বলি, এই যে কবরস্থানের পাশেই আমার বাড়ি। তবে আমি চাইতাম না তুমি আমার আসল পরিচয় কখনো জানো। আমি ভয় পাচ্ছিলাম তুমি যদি আমার আসল পরিচয় জেনে ফেলো, তাহলে আমার থেকে পালাবে আর কখনোই চাইবে না আমার সাথে কথা বলতে। আর এটা আমি কখনোই মানতে পারবো না। তাই তোমাকে আমি আমার আসল পরিচয় বলতে চাইনি। আমি তাকে বলি, দেখো, মিথ্যে দিয়ে কখনো সত্য লুকানো যায় না। একদিন না একদিন সত্যটা সামনে আসবেই। তুমি যদি শুরুতেই আমাকে বলে দিতে তুমি একটা পরী আর এখানে আসলে আমার জীবন চলে যেতে পারত, তাহলে কখনোই আমি এখানে আসতাম না। তোমার জন্যই কিন্তু আমি দুইবার বিপদে পড়েছি। আবার তুমি আমাকে উদ্ধার করেছো এই বড় বড় বিপদের হাত থেকে। এখানে তোমার কোনো দোষ নেই। তবে তোমাকে আমি বলতে চাই, তুমি পরী হও কিংবা মানুষ, তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর। তোমার চেহারায় অনেক মায়া আছে। আমি না চাইতেও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি একটা পরীকে কখনোই ভালোবাসা সম্ভব না, তবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। এতদিন যাবৎ আমাকে ভালোবাসো, কিন্তু কখনোই আমার উপরে জোর করনি, আমার উপরে ভর করনি, চাওনি আমার কষ্ট হোক। আর এই জিনিসটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আজকে আমি তোমাকে বলছি, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু সাজ্জাদ, তুমি না হয় আমাকে মেনে নিলে, কিন্তু তোমার বাবা মা কখনোই আমাকে মানতে পারবে না। শুধু তোমার বাবা মা কেন, এই পৃথিবীর কোনো রক্তে মাংসে গড়া মানুষ এই সম্পর্কটা মানতে চাইবে না। আমি একটা পরী, আমি এই পৃথিবীতে বসবাস করি, কিন্তু তারপরেও তোমার জগৎ আর আমার জগৎ আলাদা। আমি কল্পনাকে তখন হঠাৎ করেই জড়িয়ে ধরি আর তাকে বলি, ভালোবাসা কোনো জগৎ চেনে না, চেনে না কে মানুষ কে পরী। ভালোবাসা আসে মন থেকে, আর সেই মনের কসম দিয়ে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই পৃথিবীর সকল মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, সবাই যদি আমাকে মানা করে, না, একটা পরীকে তুমি ভালোবাসতে পারো না, তারপরেও আমি সবাইকে চিৎকার করে বলবো, আমি কল্পনা পরীকে ভালোবাসি। তার জন্য আমি সব করতে পারি। আমার ভালোবাসা পবিত্র, আমি তাকে কখনোই হারিয়ে যেতে দেব না। কল্পনা আমার মুখে এই কথা শুনে কান্না করতে শুরু করে, আর সে আমাকে বলে, সাজ্জাদ, আমি ভাবতেও পারিনি তুমি আমাকে মেনে নেবে, কিন্তু বিশ্বাস করো, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। যাই হোক না কেন, তোমার হাত আমি কখনোই ছাড়ব না। সে রাতের মতো কল্পনা পরী আমাকে আমার বাড়িতে পৌঁছে দেয়, আর আমাকে বলে, আজকের পর থেকে সেই দিঘির পাড়ে তুমি আর কখনোই যাবে না। আমি তোমার সাথে তোমার ঘরে এসে দেখা করব। আমি কল্পনাকে বলি, ঠিক আছে। কল্পনা পরী আমার ঘর থেকে অদৃশ্য হয়ে চলে যায়। আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন রাত থেকে আমি আর বাইরে যাই না মাছ ধরতে। বাবা মা এই বিষয় দেখে অনেক খুশি হয়, কিন্তু তারা জানে না কেন আমি রাতের বেলায় মাছ ধরতে বের হই না। আমি তো সারা রাত কল্পনাপুরীর সাথে আমার ঘরে বসে গল্প করি, আর তার সাথে গল্প করতে এত বেশি ভালো লাগে যে আমার মাছ ধরার নেশা কিভাবে যে চলে গেল আমি বুঝতেই পারি না। এমনি করেই 6টি মাস পার হয়ে যায়। একদিন আমার বাবা মা আমার কাছে এসে বলে, সাজ্জাদ, তোমার সাথে আমাদের কিছু কথা ছিল। হ্যাঁ, বলো না বাবা, কি কথা? আমার বাবা তখন বলে, সাজ্জাদ, তোমার জন্য আমরা একটা মেয়ে দেখেছি। আসলে পাশের গ্রামের মেম্বার সাহেবের মেয়ে। মেম্বার সাহেব তোমাকে চেনে, তোমাকে দেখে তার খুবই পছন্দ হয়েছে। সে চাইছে তার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবে। এখন তুমি কি বলো? আমি তো বাবা মার মুখে বিয়ের কথা শুনে হতবাক হয়ে যাই। আমি তাদেরকে বলি, মেম্বার সাহেবের কি মাথা খারাপ হয়েছে?
আমি একটা বেকার ছেলে, এখনো পড়াশোনা শেষ করিনি, আর আমার হাতে তার মেয়েকে তুলে দিতে চায়? না বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না, তোমরা মেম্বার সাহেবকে মানা করে দাও। আমার বাবা মা তখন বলে, মেম্বার সাহেব জানে তুমি কতটা সুদর্শন একটা ছেলে, তাই হয়তো তোমার সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায়। দেখো সাজ্জাদ, পড়াশোনা শেষ হয়নি তাতে কি হয়েছে? বিয়ের পর না হয় তুমি পড়াশোনা শেষ করবে, আর এখনই যে কাজ করতে হবে এমনটা কে বলেছে? আমাদের তো কম নেই, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তুমি বিয়ের পর আস্তে ধীরে কোনো ব্যবসা করবে। আমি বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করি আমি এই বিয়েটা করতে পারবো না, কিন্তু বাবা মা আমাকে সাফ সাফ জানিয়ে দেয়, সেই মেয়ের সাথেই তোমার বিয়ে হবে, আমরা আর কোনো কথা শুনতে চাই না। আমি পড়ে যাই অনেক বড় বিপদে। আমি তো কল্পনাপরীকে ভালোবাসি, আমি কিভাবে সেই মেয়েটিকে বিয়ে করতে পারি? তবে আমি তো আমার বাবা মাকে বোঝাতেও পারিনি। আমি অপেক্ষা করছিলাম কখন রাত হবে, আমি কল্পনার সাথে এই বিষয়টা শেয়ার করব, দেখব সে আসলে কি বলে। সেদিন রাতে যখন কল্পনাপরী আমার সাথে দেখা করতে আসে, তখন আমি তাকে বিস্তারিত খুলে বলি। আমি তাকে বলি আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চায়, পাশের গ্রামের মেম্বার সাহেবের মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে। এখন আমি কি করব? আমি বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যেন তারা এই বিয়েটা ভেঙে দেয়, কিন্তু বাবা মা কোনোভাবেই রাজি হচ্ছে না। আমার মুখে এই কথা শুনে কল্পনাপরী একেবারে অবাক হয়নি। সে আমাকে বলে, দেখো সাজ্জাদ, তুমি দেখতে খুবই সুদর্শন, অনেক সাহসী, তাই হয়তো মেম্বার সাহেব চাচ্ছে তার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে। এটা শুনে আমি অবাক হইনি, কিন্তু এখন আমাদের ভাবতে হবে কিভাবে এই বিয়েটা ভেঙে দেয়া যায়। আমি তখন কল্পনাপরীকে বলি, আমি কিছু করতে পারবো না, তবে তুমি করতে পারবে। তুমি তো একটা পরী, তুমি এক কাজ করো, সেই মেয়েটির উপরে ভর করো, তাকে বাধ্য করো এই বিয়েটা ভাঙার জন্য। কল্পনাপরী তখন আমাকে বলে, হ্যাঁ আমি এমনটা করতে পারি, মেম্বার সাহেবের মেয়ের উপরে আমি ভর করতে পারি, তাকে দিয়ে এই বিয়েটা আমি নষ্ট করতে পারি। কিন্তু সাজ্জাদ, এটা করা কি ঠিক হবে? দেখো, এমনটা করলে সেই মেয়েটা কষ্ট পাবে, আর আমি কোনো খারাপ করি না যে তাকে কষ্ট দেব। যা করার তোমাকেই করতে হবে। তুমি সেই মেয়েটার সাথে কথা বলো আর তাকে সবকিছু সত্য কথা বলে দাও। দেখো, সে নিজেই এই বিয়ে থেকে সরে আসবে। আমি কল্পনাপরীকে তখন বলি, আমি যদি সেই মেয়েটিকে বলে দেই যে আমার সাথে একটা পরী আছে, তুমি এই বিয়েটা ভেঙে দাও, তাহলে তো সে তার বাবাকে বলে দেবে, আর তার বাবা আমার বাবা মাকে বলে দেবে। গ্রামের সবাই জেনে যাবে যে আমি একটা পরীকে ভালোবাসি। কল্পনাপরী তখন আমাকে বলে, হ্যাঁ আমিও তো এটাই চাই। দেখো সাজ্জাদ, তুমিই কিন্তু বলেছিলে কখনো মিথ্যে দিয়ে সত্যকে লুকানো যায় না। একদিন না একদিন সবাই অবশ্যই সত্যটা জানতে পারবে, আর এখনই সঠিক সময় সত্যটা সবাইকে জানানোর। তুমি যদি সবাইকে বোঝাতে সক্ষম হও পরীদের জগতে খারাপ পরী আর ভালো পরী দুইটাই আছে, দেখবে সবাই মেনে নেবে। আমাদের ভালোবাসা পবিত্র। সাজ্জাদ, তুমি আমার কথা শোনো, এমনটাই করো। আমি কল্পনাপরীকে বলি, ঠিক আছে, আমি তোমার কথা মতো এমনটাই করব। পরের দিন সকালে আমি চলে যাই পাশের গ্রামে মেম্বার সাহেবের বাড়িতে। মেম্বার সাহেব আমাকে দেখে তো অনেক খুশি হয়, আমার কাছে জানতে চায় হঠাৎ করে আমাদের বাড়িতে। আমি মেম্বার সাহেবকে বলি, আসলে শুনলাম আপনার মেয়ের সাথে নাকি আমাকে বিয়ে দেবেন। মেম্বার সাহেব বলে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ। দেখো, আগে থেকেই আমার তোমাকে খুব পছন্দ ছিল, কিন্তু এতদিন বিয়ের প্রস্তাব পাঠাইনি কারণ তোমার একটা খারাপ নেশা ছিল। তুমি রাত হলেই নদীর পাড়ে মাছ ধরতে চলে যাও, কিন্তু এখন তো সেই নেশাটাও চলে গেছে। তুমি এখন আর রাতের বেলায় মাছ ধরতে বের হও না, তাই এখন আমি চাই তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। আমি মেম্বার সাহেবকে বলি, আমি আপনার মেয়ের সাথে 10টা মিনিট কথা বলতে পারি একান্তভাবে? মেম্বার সাহেব বলে, অবশ্যই, কেন কথা বলতে পারবে না? দাঁড়াও, আমি আমার মেয়েকে ডাকছি। মেম্বার সাহেব তার মেয়ে সুমিকে ডাকতে শুরু করে। সুমি আমার সাথে দেখা করে। আমি তাকে নিয়ে মেম্বার সাহেবের বাড়ির পাশে পুকুর ঘাটে এসে বসি। সুমি আমাকে বলে, যতটা শুনেছিলাম আপনি কিন্তু তার থেকেও বেশি সুদর্শন। আপনাকে দেখেই তো আমার কত ভালো লাগছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে। আমি তখন সুমিকে বলি, তুমিও কিন্তু দেখতে অনেক সুন্দর। শুধু তুমি আমি নই, এই পৃথিবীতে সবকিছুই অনেক সুন্দর, কেননা উপরওয়ালা খুব যত্ন করে সবাইকে সৃষ্টি করেছেন। দেখো সুমি, আমি এখন তোমাকে যা বলবো সেটা শুনে তুমি কষ্ট পেতে পারো,
ভয় পেতে পারো, এমনকি অনেক বেশি অবাক হতে পারো, কিন্তু আমার মতে তোমাকে সত্যটা জানানো খুবই দরকার। সুমি তখন আমাকে বলে, কি সত্য কথা আমাকে বলেন। আমি তখন শুরু থেকে শেষ পর্যন্ত সুমিকে সবটা বলি। সুমি সবটা শুনে অনেক বেশি ভয় পেয়ে সেখান থেকে উঠে এক দৌড়ে তার ঘরে চলে যায়। আমি বুঝতে পারি এখন সুমি তার বাবা মাকে সবটা বলবে, আর তার বাবা মা আমার বাবা মাকে জানাবে, গ্রামের সবাই জানতে পারবে। যাক, এমনটাই তো চাচ্ছিল কল্পনা পড়ি। তার কথা মতো আমি সব কিছু করেছি। আমি সেই পুকুর ঘাট থেকে উঠে আমার বাড়িতে চলে আসি। বিকেলবেলা আমার বাবা মা আমার ঘরে আসে। আমার বাবা আমার গালে 2টা চড় মারে। আমার মা তাকে বাধা দেয়। আমার বাবা আমাকে বলে, তুই আগে কেন বলিসনি? তুই যে একটা পরীকে ভালোবাসিস। তুই জানিস না পরীর সাথে মানুষদের কখনোই ভালোবাসা হতে পারে না। তারা অলৌকিক জগতে বসবাস করে, আর তুই মানুষের জগতে। তাদের মাঝে আর আমাদের মাঝে অনেক ব্যবধান আছে। আমি তখন আমার বাবা মাকে বলি, সে মোটেও খারাপ পরী না। তাদের জগতে খারাপ পরী আছে, আবার তার মতো অনেক ভালো পরী আছে। সে চাইলে কিন্তু মেম্বার সাহেবের মেয়ের উপরে ভর করে এই বিয়েটা বন্ধ করতে পারত, কিন্তু সে এমনটা করেনি। সে নিজে থেকেই চেয়েছিল যেন আমি সত্যটা তোমাদেরকে বলি। বাবা, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার সাথে সেই পরীটার বিয়ে দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, তুমি আমাকে যা করতে বলবে আমি সব করব। আমি কাজ করব, আমি কখনোই রাতের বেলায় মাছ ধরতে বের হব না। তুমি দয়া করে আমাদের ভালোবাসাটা মেনে নাও। বাবার কঠিন সিদ্ধান্ত ও ঘরের বন্দিদশা, কিন্তু আমার বাবা আমাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর ঘরের দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করে দেয়। বাইরে থেকে আমার বাবা আমাকে বলে, কখনোই না, আমি কখনোই সেই পরীটার সাথে তোমাকে বিয়ে দিতে পারবো না। আমি আজকেই আমাদের গ্রামের সবথেকে বড় কবিরাজকে বাড়িতে নিয়ে আসব। আমিও দেখি সেই পরীটা কিভাবে তোমার কাছে আসে। বাবা মা সাথে সাথে সেই কবিরাজের বাড়িতে চলে যায়। ঘরে আমি একা। কবিরাজ সাহেব আসার আগেই যা করার করতে হবে। আমি ঘরের বাতিটা বন্ধ করে জানালা বন্ধ করে দেই, যেন ঘরটা অন্ধকার হয়ে যায়, আর কল্পনা পরী আমার সাথে দেখা করতে পারে। কল্পনা পরীর আগমন ও শেষ প্রস্তাব এমনটাই ঘটে। কিছুক্ষণ কল্পনা পরীকে মনে মনে স্মরণ করার পর সে আমার সাথে দেখা করতে আসে। আমি কল্পনা পরীকে সবকিছু খুলে বলি। আমার বাবা তোমার কাছ থেকে আমাকে আলাদা করার জন্য আমাদের গ্রামের সবথেকে বড় কবিরাজের কাছে গিয়েছে। কিছুক্ষণের ভেতরেই কবিরাজ সাহেব এই বাড়িতে চলে আসবে, তারপর তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। কল্পনা পরী আমাকে তখন বলে, আমি চেয়েছিলাম তুমি সত্যটা সবাইকে বলো, আর তুমি এমনটাই করেছ, কিন্তু আমাদের ভালোবাসা কেউ মানতে চায় না। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, তোমাকে আমি আমার জগতে নিয়ে যাই। আমি কল্পনা পরীকে বলি, তোমার জগতে? কিন্তু আমার বাবা মা? কল্পনা পরী আমাকে বলে, তুমি মাঝে মাঝেই স্বপ্নের মাধ্যমে তোমার বাবা মার সাথে দেখা করতে পারবে। দেখো সাজ্জাদ, আমি তোমাকে জোর করছি না, তোমাকে জোর করে আমি আমার জগতে নিয়ে যাব না। কিন্তু সাজ্জাদ, তোমার জগতে তুমি থাকলে আমি তোমার কাছে আসতে পারবো না। সেই কবিরাজ তোমার শরীর বন্ধ করে দেবে, হতে পারে আমাকে বোতলবন্দিও করতে পারে। এখন সব কিছু তোমার হাতে। তুমি যদি চাও আমার সাথে থাকতে, তাহলে আমার সাথে আমার জগতেই থাকতে হবে। আর তুমি যদি চাও এই জগতে বসবাস করতে পারো, কিন্তু আমি তোমার কাছে আজকের পর আর কখনোই আসতে পারবো না। এমনকি স্বপ্নের মাঝেও আমি তোমার সাথে দেখা করতে পারবো না। বিছানার উপরে বসে পড়ি। কল্পনা পরী আমার পাশে এসে বসে আর আমাকে বলে, আমি জানি এই সিদ্ধান্ত নেওয়াটা কত কষ্টকর। একদিকে বাবা মা, আরেকদিকে আমার ভালোবাসা। কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই চাইনি তোমাকে আমি আমার জগতে নিয়ে যাব। এখন চাচ্ছি, কারণ তোমার বাবা মা আমাদের সম্পর্কটা মানতে পারছে না। দেখো সাজ্জাদ, আমিও আর 5টি মেয়ের মতো তোমাকে সম্পূর্ণ সুখ দিতে পারবো, যতটুকু সুখ একটা পুরুষ একটি মেয়ের ভেতরে খোঁজে। দেখো সাজ্জাদ, আমি তোমাকে জোর করছি না, কিন্তু যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তখনই আমরা দুজনেই শুনতে পাই আমাদের বাড়িতে অনেক চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। কবিরাজ সাহেবকে নিয়ে আমার বাবা মা বাড়িতে চলে এসেছে। কল্পনা পরী আমাকে বলে, কি করবে, তাড়াতাড়ি করো। আমি উঠে দাঁড়াই আর কল্পনা পরীর হাত শক্ত করে ধরে বসে পড়ি। আমি তাকে বলি, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, সারা জীবন এই হাত আমি শক্ত করে ধরে রাখব। যাই হোক না কেন, আমি তোমাকে কখনোই একা ছেড়ে দেব না। আমাকে তোমার জগতে নিয়ে যাও, যেখানে কেউ পারবে না তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে। কল্পনা পরী তখন আমাকে জড়িয়ে ধরে আর তার শক্তির মাধ্যমে আমাকে নিয়ে এসে ঘর থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা মা দরজা খুলে
আমাকে আর কোথাও খুঁজে পায় না। কল্পনা পরী আমাকে নিয়ে তার জগতে চলে আসে। তার জগৎটা অনেক সুন্দর ছিল। সে আমাকে তার ঘরে নিয়ে যায়, আমাকে বলে, কয়েকটা দিন তুমি আমার ঘরের বাইরে আসবে না। আমি আমাদের জগতের মহারাজের সাথে কথা বলবো, তাকে আমি সব কিছু বলবো। আমার বিশ্বাস সে আমাদের সম্পর্কটা মেনে নেবে। এভাবেই 2-3 দিন আমি সেই পরীদের জগতে কল্পনা পরীর ঘরে লুকিয়ে থাকি। 1 সপ্তাহ পর কল্পনা পরী আমাকে বলে, মহারাজকে আমি সব কিছু বলেছি, সে তোমার সাথে দেখা করতে চায়, আসো আমার সাথে। কল্পনা পরীর সাথে আমি তার ঘর থেকে বের হয়ে আসি। সে আমাকে নিয়ে অনেক বড় একটি রাজপ্রাসাদের সামনে আসে। আমি দেখতে পাই প্রাসাদের চারিপাশে অনেক অনেক জিন পরী দাঁড়িয়ে আছে, আর সবাই অবাক হয়ে আমাকেই দেখছে। কল্পনা পরী আমাকে বলে, ভয় পাবে না, আসলে তারা সবাই তোমাকে দেখতে চাচ্ছিল, তাই সবাই এখানে এসেছে। কেউ মানতেই পারছিল না যে আমি একটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে যেতে পেরেছি, আর তাকে নিয়ে আমি আমার জগতে চলে এসেছি। এই ঘটনা নিজের চোখে দেখার জন্যই সকল জিন পরীরা এইখানে একত্রিত হয়েছে। তুমি ঘাবড়িও না, আসো আমার সাথে। কল্পনা পরী আমাকে নিয়ে তাদের মহারাজের সাথে দেখা করায়। তাদের মহারাজ খুবই শক্তিশালী একটা জিন ছিল। তার পরনে কালো একটা পোশাক ছিল, যে পোশাকটা দিয়ে তার মাথা ঢাকা ছিল। তার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছিল। সিংহাসনে বসে মহারাজ আমার কাছে জানতে চায়, সাজ্জাদ, তুমি কি নিজের ইচ্ছায় কল্পনা পরীকে ভালোবেসেছ? তার হাত ধরে পৃথিবী থেকে আমাদের জগতে এসেছ? তুমি কি নিজের ইচ্ছায় এখানে থাকতে চাও, নাকি কল্পনা পরী তোমাকে জোর করেছে? আমি তখন মহারাজকে বলি, কল্পনা পরী আমাকে কোনো জোর করেনি। আমিই তাকে অনুরোধ করেছি যেন আপনাদের জগতে আমাকে নিয়ে আসে। মহারাজ, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আমাদের ভালোবাসা মেনে নেন। এই সাধারণ মানুষটাকে আপনাদের জগতে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেন। আমি চাই কল্পনা পরীর সাথে সারা জীবন এই জগতে থাকতে। কথা দিচ্ছি, আমি কাউকে কোনো বিরক্ত করব না। মহারাজ তখন আমাকে বলে, এভাবে বলতে হবে না, তোমাদের ভালোবাসাটা খুবই পবিত্র। পৃথিবীর মানুষরা তোমাদের ভালোবাসাকে মানতে পারেনি, তাতে কি হয়েছে, আমরা মেনে নেব। তুমি এখন থেকে আমাদের জগতেই থাকবে, তোমাকে আর কোথাও যেতে হবে না। আর হ্যাঁ, তুমি আমাদের জগতে যখন যেখানে ইচ্ছে যেতে পারো। সকল জিন পরীরা তোমাকে এই জগতের একজন বাসিন্দা হিসেবে গ্রহণ করবে। আমি তোমাকে কথা দিচ্ছি সাজ্জাদ, তুমি এই জগতে নির্ভয়ে বাঁচতে পারবে। ধন্যবাদ মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। কল্পনা পরী আর আমি প্রাসাদের বাইরে আসি। কল্পনা পরী তাদের জগতের সকল জিন পরীরার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়, আর সেদিন থেকেই আমি তাদের জগতে বসবাস করতে শুরু করি। মাঝে মাঝেই আমি আমার বাবা মায়ের স্বপ্নে এসে দেখা দেই। আমি আমার বাবা মাকে কান্না করতে করতে বলি, তোমরা যদি আমার ভালোবাসাকে মেনে নিতে, তাহলে আমি কখনোই পৃথিবী থেকে এত দূরে পরীদের জগতে বসবাস করতাম না। বাবা মা কান্না করতে করতে আমাকে বারবার অনুরোধ করে যেন আমি পৃথিবীতে ফিরে আসি, কিন্তু এটা এখন অসম্ভব, কেননা কল্পনা পরী মা হতে চলেছে। তার গর্ভে আমার সন্তান। আমি তাকে এই অবস্থায় রেখে কখনোই পৃথিবীতে আর ফিরতে পারবো না। আমি মাঝে মাঝেই তোমাদের সাথে এভাবে স্বপ্নের মাধ্যমে কথা বলবো, কিন্তু আমার পক্ষে কখনোই আর পৃথিবীতে আসা সম্ভব না। তো আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঢাকায় থাকে নিলয় নামে একটি ছেলে, তার বাবা মা এবং নিলয়। নিলয় একমাত্র ছেলে, তিনি একাই। দীর্ঘদিন শহরে থাকার কারণে একবার সিদ্ধান্ত নেয় তার বাবা মা এবং নিলয় তাদের গ্রামের বাসায় বেড়াইতে যাবে। তাদের গ্রামের বাসায় তার দাদু এবং দাদি আছে। তারা বেড়ানো যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নেয়, ভাবে একটু ঘুরে আসি, মনের মধ্যে কেমন জানি হচ্ছে, একটু ফাপড়টা কেটে যাবেনি। হ্যাঁ, খুব খুশি সবাই। বলে রাখি, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে একটি গ্রামে। গ্রামের নামটি উল্লেখ করতে নিষেধ করা হয়েছে। নিলয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আসরের আজান দেয়। এইদিকে মনের মধ্যে অনেক খুশি, কেমন জানি খুশি বিরাজ করতেছে, কেননা বহুদিন পর তার দাদুর বাসায় বেড়াইতে যাবে। এই জন্য নিলয় যায় আসরের নামাজ পড়ার জন্য মসজিদে,
এবং অজু করে। পুকুর পাড়ে অজু করার কারণে অজু করতে করতে নিলয়ের চোখ যায় একটি কৃষ্ণচূড়া গাছের নিচে। দেখে কৃষ্ণচূড়ার গাছের নিচে একটি লাল শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে নিলয়ের দিকে চেয়ে আছে। মেয়েটা এত সুন্দর, অপরূপ চোখ, যেমন দেখতে তেমনই গায়ের রং ফর্সা এবং খুব আকর্ষণীয় একটা মেয়ে। নিলয় অজু করতে করতে ধ্যানের মতো একটু চেয়ে থাকে। এরই মাঝে হঠাৎ মনে পড়ে তিনি তো অজু করতে এসেছে, কেননা আসন নামাজ শুরু হয়ে যাবে। তখন নিলয় অজু করে, তারই মাঝে চোখ দিয়ে দেখে আর ওই মেয়েটা নেই। তখন নিলয় ভাবে এই মেয়েটা কে। তখন নিলয় চলে যায় নামাজ পড়তে। নামাজ পড়ার পরে নিলয় আস্তে আস্তে চলে আসে বাসার দিকে। আর মাথার মধ্যে একটা কথাই ঘুরতিছে, ওই মেয়েটা কে, ওই মেয়েটা কে। তখন নিলয় রাতে খাওয়া দাওয়া করে ঘুম আসবে, ঘুম তো আসে না, কেননা মনের মধ্যে একটা কথাই, কখন সকাল হবে, কখন যাবে তার দাদুর বাসায়। রাত জেগে থাকতে থাকতে ঠিক 11টার দিকে হঠাৎ করে একটু ঘুম পায়। তখন নিলয় চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ওই দিকে সকাল 6টার দিকে ট্রেনের টিকিট কেটে নিয়ে এসেছে নিলয়ের বাবা। ঘুমের মাঝে হঠাৎ করে স্বপ্নে দেখে সেই পরী, সেই মেয়েটা লাল জামা পরে অপরূপ সুন্দরভাবে নিলয়ের দিকে চেয়ে আসে এবং মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। তখন নিলয় এই হাসিটা দেখে মুগ্ধ হয়ে যায়। এরই মাঝে হঠাৎ করে ফজরের আজান দেয়। তখন নিলয় লাফ দিয়ে ওঠে, ওর মা ডাক দেয়, বল নিলয় ওঠ, নামাজ পড়তে হবে, ফজরে আজান দিচ্ছে। তখন নিলয় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর এই দিকে নিলয়ের মা ব্যাগ গোছাইতে লাগে, কেননা তারা যাবে গ্রামের বাসায় বেড়াইতে। নিলয় খুব হাসি মুখে নামাজ পড়ে আসার সময় ওই দিকে হালকা করে ফর্সা হচ্ছে। রাত থেকে সকাল হওয়ার জন্য একটু একটু করে ফর্সা হচ্ছে আস্তে আস্তে। ফর্সার মাঝে হেঁটে আস্তে আস্তে নিলয়ের চোখ যায় রাস্তার অন্য পাশে। দেখে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে লাল জামা পরে, অপরূপ সুন্দরভাবে চেয়ে আছে দৃষ্টি করে এবং মুচকি মুচকি হাসি দিচ্ছে নিলয়কে দেখে। নিলয় অবাক হয়ে যায়, আসলে এই মেয়েটা কে। এরই মাঝে ফোন দেয় নিলয়ের গার্লফ্রেন্ড নীলাকে বলে, আমি আজকে গ্রামের বাসায় চলে যাব বেড়াইতে, তোমার সাথে আর কিছুদিন দেখা হবে না, এরপরে আসার পর দেখা হবে ইনশাআল্লাহ। নিলয় এই কথা বলে তার বন্ধুদের সবাইকে ফোন দেয় এবং ফজরের পর ওর বন্ধুরা সবাই নামাজ পড়ে, সবাই একসাথে দেখা করে আড্ডা দেয়, একটু সময় কাটায় আর কি। কাটানোর পর সবাই থেকে বিদায় নেওয়ার পর চলে যায় বাসায়, যে দেখে তার মা ব্যাগ গুছিয়ে রাখছে। নিলয় তখন গোসল করে ফ্রেশ হয় এবং কাপড় চোপড় পরে নিলয় সবাই 3জন মিলে বের হয়ে যায়। ঠিক এয়ারপোর্টে স্টেশনে যায়, ট্রেনে ওঠে। ট্রেনের একটা সিটে জানলার পাশে বসে আছে নিলয় দৃষ্টি করে বাহিরে প্রকৃতির বাতাস খাচ্ছে এবং আবহাওয়া দেখতেছে আর যাচ্ছে। এর মাঝে ট্রেন ছেড়ে দিতে ঠিক একটা স্টেশনে এসে থামে। স্টেশনটা ফাঁকা, কিন্তু চারিদিকে শুধু গাছ আর গাছ। তখন হালকা করে ট্রেন ছেড়ে দেবে, তখন দেখে নিলয়ের চোখ যায় একটি বটের গাছের নিচে। আর ওই বটের গাছের নিচে ওই মেয়েটা চেয়ে থেকে মুচকি মুচকি হাসি দিচ্ছে। নিলয় মুগ্ধ হয়ে ওই দিকে পুরোটা মন মানসিক চলে গেছে ওই মেয়েটার দিকে, কারণ মেয়েটা এত সুন্দর, চোখ ফেরানোর মতো না, এরকম মেয়ে নিলয় কখনো দেখেনি। তখন নিলয় দেখতে দেখতে তার মা একটা ধাক্কা দেয় এবং হঠাৎ করে চমকে ওঠার পর তার মা বলে, কে নিলয়, বাহিরে কি দেখতেছ? তখন নিলয় বলে, না মা, এমনি বাহিরে প্রকৃতিটা দেখতেছি, কত সুন্দর। সকালে ভোরের পর সব কিছু মনে হয় চকচক করে। এরকম করতে করতে চলে যায় তাদের গ্রামের বাসায় যাওয়ার পরে ট্রেন থেকে নামে একটি ভ্যান নেয়, ভ্যান দিয়ে তার দাদুর বাসায় চলে যায়। যাওয়ার সাথে তার দাদা জড়িয়ে ধরে নাতিকে বলে, নাতি তুই কেমন আছিস? তখন নিলয় বলে, দাদু আমি ভালো আছি। তখন দাদিকে বলে, দাদি তুমি কেমন আছো? বলে, ভালো আছি, তোরা অনেক দিন পর আসছিস, খুব ভালো লাগতেছে, যা ব্যাগ বুক রেখে দেয় এবং তার দাদি বলে,
যা অজু করে হাত মুখ ধুয়ে আয়, পুকুর পাড় থেকে হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া কর। তখন নিলয় বলে, দাদু দেখো, খাওয়ার জন্য জোরাজোর করবে না, এইমাত্র আসলাম, কি আনা রেস্ট নেব, তোমরা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তখন নিলয় তার দাদির কথা শোনে এবং পুকুর পাড়ে যায় হাত পাও ধুতে। শানালা পুকুর, ইটার সিঁড়ির মতো থাক থাক আছে, আস্তে আস্তে করে 1 থাক 2 থাক 3 থাক ধীরে 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 নামতে থাকে পুকুরের ওই পানির কাছে। পানির কাছে যায়, পা দুটো পানিতে ভিজিয়ে দেয় এবং হাত দুটো পানিতে ভিজিয়ে দিয়ে হাত মুখ অনেক সুন্দর করে পরিষ্কার করে। এরই মাঝে যখন মুখে পানি দিবে তখন হঠাৎ করে চোখ যায় ওই পুকুরের একটা কর্নারে একটা আকাশমণি গাছের দিকে। দেখে ওই গাছের নিচে ওই মেয়েটাই বসে আছে লাল জামা পরে এবং অনেক সুন্দরভাবে মায়াবী চোখে চেয়ে থেকে মুচকি মুচকি হাসি দিচ্ছে। মনে হয় মেয়েটা কিছু বলতে চাচ্ছে। এরকম করার পর যখন মুখে পানি দেওয়ার পর আবার চেয়ে থেকে দেখে ওই মেয়েটা আর নেই। তখন আসে খাওয়া দাওয়া করে অনেক পরিশ্রম জার্নি করছে, তখন একটু শুয়ে পড়ে, একটু ঘুমিয়ে পড়ে। ঘুমের পরে স্বপ্নে দেখে ওই পরীটা স্বপ্নে চলে যাচ্ছে নিলয়ের কাছে। নিলয়ের কাছে আসার পরে নিলয় মুচকি মুচকি হাসে এবং তাদের চোখে চোখে দেখা হয়। দুজনার চোখের দিকে চেয়ে আসে এমন দৃষ্টি করে মনে হয় নিলয় আর কোনোদিন কোনো মেয়ে দেখেনি, এত সুন্দর ওই মেয়েটা। এরই মাঝে হঠাৎ করে নিলয়ের ঘুম ভেঙে যায়, মাগরিবের আজান দেয়। তখন তার দাদি বলে, চা বাবা, মাগরিবের নামাজ পড়ে আয়। তখন নিলয় চলে যায় মাগরিবের নামাজ পড়ার জন্য। মাগরিবের নামাজ পড়ে আসার সময় আকাশ নামে একটা ছেলের সাথে দেখা হয়। বলে, ভাইয়া তুমি কখন আসলা? তখন আকাশ পরে ক্লাস 9-এ। তখন বলে, ভাইয়া কালকে আমরা সকালে বেড়াইতে যাব, ঠিক আছে? তো বলতেছে ঠিক আছে, কালকে সকালে, আজকে একটু রেস্ট নেই। তখন নিলয় চলে আসে তার বাসায়। আসার পরে খাওয়া দাওয়া করে রাতের করার পরে এশার নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়তে ঠিক রাত 12টা থেকে 12:30-এর মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখে নিলয় বাহিরে আস্তে আস্তে করে হাঁটতেছে। হাঁটার মাঝে ওই পরীটা এসে হাজির হয়েছে নিলয়ের কাছে। নিলয়কে দেখে ওই মেয়েটা আরও কাছে যাচ্ছে। যখন নিলয় কাছ থেকে আরেকটু দেখে তখন দেখে এত অপরূপ, এত সুন্দর। তখন ওই রূপের ঝলকে নিলয়ের চোখ আটকে যায় ওই মেয়েটার চোখের দিকে। এরই মাঝে হঠাৎ করে মেয়েটা উধাও হয়ে যায়। নিলয় ঘুম থেকে উঠে খাটের ওপর বসে থাকে এবং চিন্তা করে, কে রে, আমি তো দেখে আসলাম ট্রেনের মধ্যে থেকে ওই মেয়েটাকে দেখলাম এবং ওই মেয়েটা আমার দাদুর বাড়ি আস্তে আস্তে কেমন করে আসলো? তখন বলতেছে, এটা মেয়ে না অন্য কিছু। তখন এসব কিছু ভাবতে ভাবতে আবার দেখে স্বপ্নে ওই মেয়েটা কাছে আসে। তখন নিলয়ের মনের মাঝে অনেক চিন্তা ঢুকে যায়, এত সুন্দর মেয়ে আমার কাছে কি চাই? এর মাঝে সকাল হয়ে যায় এবং সকাল হওয়ার পরে আকাশ নিলয়কে ডাক দেওয়ার পরে আকাশ আর নিলয় বাহিরে যায় বেড়াইতে, গ্রাম ঘোরার জন্য। এর মাঝে বলে রাখি, নিলয়ের বাড়ি থেকে একটু সাইডে তাদের ধান ক্ষেত এবং ধান ক্ষেত পেরিয়ে গেলে একটি বাজে নদীর পার অনেক সুন্দর এবং নদীর দুই পারে শুধু ধান ক্ষেত। নিলয়দের জমিও আছে এই মাঠে। তখন নিলয় আকাশকে বলে, আকাশ এবার আমাদের ধান কেমন হয়েছে? আকাশ বলে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আগের চেয়ে ভালো হয়েছে। তা এটা বলার সাথে হঠাৎ করে নিলয়ের ফোন আসে। তখন নিলয়ের গার্লফ্রেন্ড ফোন দিছে, নীলা তখন বলে, কেমন আছো? বলে, ভালো আছি। এই কথা বলতেই ওই নদীর পাড়ে দেখতে পাই ওই অপরূপ সুন্দর একটা মেয়েকে। ওই মেয়ে যখন চেয়ে আসে, ওই মেয়ের দিকে নিলয় চোখ দিয়ে চেয়ে আসে এবং নীলাকে বলতেছে, আমি একটু পরে কথা বলতেছি। তাই বলে ফোন কেটে দেয় এবং ওই মেয়েটাকে অপরূপভাবে দেখতে থাকে। হঠাৎ করে সাইড থেকে আকাশ ডাক দেয়, ভাইয়া আসো। তখন হঠাৎ করে চুম করে বলে, হ্যাঁ চ। তারপর দুজন একসাথে হেঁটে যেতে পুরোটা ঘুরে দেখে। আমি একটা কথা ভুলে গেছি বলার জন্য। এরই মাঝে যখন ওই মেয়েটা নিলয়ের কাছে আসে তখন সুগন্ধি এবং একটা মিষ্টি একটা গন্ধ নিলয়ের নাকে চলে আসে। যতবার এই গন্ধটা আসছে ততবার ওই মেয়েটা দেখা দিয়েছে নিলয়ের সামনে। পুরোটা গ্রাম ঘুরে দেখার পর বাসায় চলে যায়। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করার পরে তার দাদু বলে, দেখ নাতি,
গ্রামের ওই কর্নারে পশ্চিম পারে একটা বিশাল বড় বটের গাছ আছে। ওই বটের গাছে আজকে থেকে অনেক বছর আগে একটা মেয়ে মারা গিয়েছিল। ওই মেয়েটা গলায় ফাঁস দিয়েছিল। এটা কি মানুষ দিয়েছে নাকি অশুভ কোনো আত্মা অথবা পরী জিন দিয়েছে সেটা কেউ বলতে পারে না। কিন্তু হ্যাঁ, রাতে হোক আর দিনে হোক ওই বটের গাছে যখন যায় কেউ, তখন একটা মেয়ের ছায়ামূর্তি দেখতে পায়। আর এই মেয়ের ছায়ামূর্তি যাই দেখতে পায় একবার, যার চোখে পড়ে তাই আর বাঁচে না, তাই মারা যায়। তুই ভুলেও ওই দিকে যাবে না। তখন বলতেছে ঠিক আছে দাদু, আমি ওই দিকে যাব না। তখন নিলয় দুপুরে খাওয়া দাওয়া করে রুমের মধ্যে আসে একটু রেস্ট নেওয়ার জন্য। আর মনে মনে ভাবে, শুধু মাথার মধ্যে একটা কথাই ঘোরে, ওই বটের গাছ, ওই বটের গাছ। ওই বটের গাছের কথা যখন ভাবে নিলয়, তখন নিলয় ভাবে, আচ্ছা এই বটের গাছে কি আছে, আমি যাব, এর সত্যতা আমার জানতে হবে। এটা মনের মধ্যে একটা কৌতূহল শুরু হয়। তখন নিলয় ভাবে, আমি তো কখনো জিন পরী দেখিনি, আর জিন পরীর দেখার জন্য নিলয়ের প্রচুর টান, কাউকে বলে না। তখন ঠিক আসরের পরে মাগরিবের সময় নিলয় চলে যায় ওই বটের গাছের ওখানে। ওই বটের গাছের ওখানে যে মানে দেখতে থাকে কি সমস্যা এখানে। তখন যেতে যেতে হঠাৎ করে ফোন আসে নীলার ফোন রিসিভ করে। 4 থেকে 5 মিনিট কথা হয়, কে কেমন আছে, কেমনভাবে দিন পথ কাটতেছে, কে নিলয় কখন যাবে, কবে যাবে। এ কথা বলতে বলতে নিলয় 1 পা 2 পা 1 পা 2 পা করে যেতে যেতে ওই বটের গাছের শিবার মানে নিচে বসে পড়ে আর ফোনে কথা বলতে থাকে। এরই মাঝে হঠাৎ করে দেখে ওই বটের গাছের সাইডে একটা ছায়ামূর্তি, একটা মেয়ে। মাগরিবে আজান দিবে ভাব, ওইদিকে হালকা অন্ধকার সিস্টেম বটের গাছের পাতা দিয়ে। তখন দেখে ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, ছায়ার মতো, কালো ছায়ার মতো, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ওইটা একটা মেয়ে হবে। এরই মাঝে নিলয়ের নাকে চলে আসে সুগন্ধি এবং মিষ্টি একটা গন্ধ। আর তখন দেখে ওই মেয়ে আরেকটা অবয়ব, দুজন মিলে মনে হয় কথা কাটাকাটি হচ্ছে। আর এরই মধ্যে দেখে একটা মারামারি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এই মারামারি হতে হতে হঠাৎ করে ওই পরীটা এসে হাজির হয় এবং নিলয়কে বলে, নিলয় তুমি এখানে কেন আছো? তোমার দাদু তো মানা করছিল, তুমি এখানে কেন আছো? বাড়ি চলে যাও। তখন আস্তে আস্তে গল্প করতে করতে নিলয় আর ওই মেয়েটা চলে আসে। তখন নিলয় প্রশ্ন করে, তুমি কি? বা নিলয়, দেখো আমি হচ্ছে একটা পরী। যখন তুমি অজু করো মসজিদে নামাজ পড়ার জন্য, তখন ওই কৃষ্ণচূড়ার গাছের উপর আমি বসেছিলাম এবং তোমার তখন দেখার পর থেকে তোমায় আমায় ভালো লেগে যায়, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসি কথা বলার সাথেই ওই মেয়েটা অদৃশ্য হয়ে যায়। তখন নিলয় বুঝতে পারে এটা কোনো মেয়ে না, এটা হচ্ছে একটা পরী। তখন নিলয়ের মনের মধ্যে ঢুকে যায়, একটা পরী তার সাথে দেখা দেয় স্বপ্নে এবং রাতে, যেখানে খুশি সেখানে। তখন নিলয়ের মাথার মধ্যে এই কথাটা ঘুরে, ট্রেনের মধ্যে থেকে ওই মেয়েকে দেখছিল, ওই মেয়েটা এখানে কেন আছে, কেমন করে আছে, এখন তিনি স্পষ্ট বুঝতে পারে। নিলয় চলে যায় নামাজ পড়তে, নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে যায়। যাওয়ার পর ওর মাথার মধ্যে একটা কথাই ঘোরে, ওই মেয়ে পরীটা কেন আসে, ভালোবাসে? জিন পরী কখনো ভালোবাসে? মানুষের পরীর কখনো ভালোবাসা হয়? এটা নিয়ে ভাবতে ভাবতে তখন নিলয় ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে ওই যে কালো একটা ছায়ামূর্তি বটের গাছের নিচে, ওইটা স্বপ্নে এসে নিলয়কে বলতেছে, আজকে তো তুই বেঁচে গেলি, এরই পরে তোকে যেদিন পাবো সেই দিনই তোকে মেরে ফেলে দেবো। আমাকে দেখার পরে কেউ কখনো বাঁচে না, তুইও বাঁচবি না। এ কথা বলার সাথেই নিলয় উঠে বসে এবং গা পুরোটা শরীর ঘেমে যায়। এই ঘেমে যাওয়ার পরে ভয় খেয়ে যায়। এরই মাঝে হঠাৎ করে ঘরের কোনায় থেকে আসে সুগন্ধি এবং মিষ্টি একটা গন্ধ। তখন নিলয় বুঝতে পারে ওই পরীটা এখানে আসছে। আসার পর পরী দেখা দেওয়ার পর পরী নিলয়কে বলে, তুমি কি টেনশন করতেছ? আমি তোমায় অনেক ভালোবাসি, তোমার বিপদ হোক সেটা আমি চাই না, কেননা তুমি অনেক ভালো একটা ছেলে। তখন নিলয় বলে, তোমার নাম কি? তখন ওই মেয়েটা বলে, আমার নাম কুলসুম। তখন সবাই কুসুম বলে ডাকে। তখন বলতেছে যে তুমি আমার কাছে কি চাও? বলে, আমি তোমায় ভালোবাসি, তুমি অনেক ভালো। একথা বলার সাথেই তখন নিলয় বলে, দেখো পরী আর মানুষের মধ্যে কখনো ভালোবাসা হয়, মিলন হয়,
তখন মেয়ে বলতেছে আমি এত কিছু জানি না, আমি তোমায় ভালোবাসি। এ কথা বলে ওই মেয়েটা মানে পরীটা উদাও হয়ে যায়। নিলয় ঘুমিয়ে পড়ে, ফজরের নামাজ পড়ে এসে বাসায় এসে সারাদিন ওই বটের গাছের ওই ছায়ামূর্তি এবং ওই পরীটা কুসুমের কথা মনে পড়ে। না জানতেই কুসুমকে মনে হয় ভালোবেসে ফেলেছে নিলয়। সেই দিনই নিলয় ঠিক দুপুরে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। আসরের নামাজ পড়ে জহর নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়ছে। এর মাঝে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নিলয় কোথায় জানি হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু নিলয় এটা স্বপ্ন না, এটা বাস্তব। নিলয় জানে বাস্তবে কোথাও যাচ্ছে। এর মাঝে হঠাৎ করে তার পায়ে একটা কাঁটা ফোটে, কাঁটাটা ঢুকে যায়, আঘাত পেয়ে যায় এবং ওখানেই পড়ে যায়। এর মাঝে ওই যে মিষ্টি সুগন্ধ ওই কুসুম পুরীটা চলে আসে। আসার পরে নিলয়ের পা থেকে ওই কাঁটাটা আস্তে করে তোলে, নিলয়কে ধরে তোলে। নিলয় বলতেছে দেখো, তোমাদের মধ্যে আমাদের মধ্যে কখনো ভালোবাসা হয় না, তুমি এভাবে এসো না। তখন কুসুম বলে আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আমি তোমায় ছাড়া ভালো লাগে না, আমি তোমায় দেখতে মন চাই, তোমার বিপদ পড়লে আমি ছুটে আসি, কেননা তোমায় আমি অনেক ভালোবাসি। এই কথা বলে ওই কুসুম পুরীটা উধাও হয়ে যায়। তারপর নিলয় আস্তে আস্তে মানে হঠাৎ করে তখন নিলয় চোখ খোলে, তখন বাজে ঠিক 4টা। নিলয় বলতেছে আচ্ছা আমি স্বপ্ন দেখলাম এতক্ষণ। তখন হঠাৎ করে নিলয় অনুভব করে তার পায়ে ব্যথা করে, পা তখন তুলে দেখে পায়ে কাঁটা। তখন নিলয় বলতেছে এটা কেমন করে সম্ভব, আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো বিছানায়, তাহলে আমার পায়ে কাঁটা ফুটছে, স্বপ্নে দেখলাম, বাস্তব কেমনে হলো। এই কথা ভাবতে 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 নিলয় সেই দিন ঠিক আসর নামাজ পড়ে এসে চলে যায় ওই ধান খেতে। আস্তে আস্তে হেঁটে যেতে ওই নদীর পাড়ে ওই পুরীটা আবার চলে আসে। পুরীটাকে দেখে এবং পুরীর সাথে গল্প করতে করতে বাসায় চলে আসে। আসার পর পুরীটা উধাও হয়ে যায়। বাসায় চলে আসার পরে ঠিক মাগরিব আজানের আগে বিকালে ঠিক মানে বসে থাকে না, এরকম করে ওই ধান ক্ষেতের উপরে এবং একটি গাছ আছে আমের গাছের উঠান, ওখানে বসে আছে। তারই উপরে হচ্ছে উঠান, তারপরে হচ্ছে দাদার বাসা নিলয়দের। বসে থেকে মানে ঠান্ডার আবহাওয়া আসতেছে, বসে আছে। এর মাঝে হঠাৎ করে আবার ওই মিষ্টি এবং সুগন্ধি গন্ধ আসে। তখন নিলয় বুঝতে পারে এটা কোনো ওই কুসুম আসতেছে। কুসুম এসে হাজির হয় এবং তখন নিলয় বলতেছে দেখো আমার পায়ে প্রচুর ব্যথা, আমি স্বপ্নে তোমায় দেখছিলাম, বাস্তবে কেন হলো। তখন কুসুম আস্তে করে পায়ে হাত দেয় এবং ক্ষণিকের মধ্যে ওই ব্যথাটা হারিয়ে যায়। নিলয় বুঝতেই পারে না তার পায়ে কাঁটা ফুটছিল। তখন কুসুম বলে দেখো তোমায় আমি ভালোবাসি, এই কথাটা আমার বাবা জিনের বাদশা ইনি বুঝতে পেরেছে এবং আমার বড় বোন তার বিয়ে হয়েছে একটা রাজকুমারের সাথে, জিন রাজকুমার, আর আমি তোমায় ভালোবাসি এই কথা জেনে সবাই রেগে গিয়েছে। তখনই নিলয় বলে কথা বলতে বলতে কুসুমের চোখে পানি, কান্না করতে করতে হঠাৎ করে কুসুম উধাও হয়ে যায়। কোথায় গেল খুঁজতে থাকে, অজান্তে মনে হয় ভালোবেসে ফেলেছে নিলয়। মনের মধ্যে একটা বিরহ ভাব চলে যাচ্ছে। মন ভরা কষ্ট নিয়ে মাগরিবের নামাজ পড়ে এবং এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ার পর ঠিক রাত 12টার দিকে আবার ওই সুগন্ধি এবং মিষ্টি একটা গন্ধে চলে আসে কুসুম পরি নিলয়ের কাছে ঘুমের মধ্যে। আসার পর যখন পাশে বসে তখন নিলয় একটি বিরক্ত বোধ হয়ে বলে দেখো তোমার মধ্যে আমার মধ্যে কখনো কোনো কিছু হবে না, আর এটা কখনো সম্ভব না, তুমি আর আমার কাছে এসো না। তখন কুসুম বলে আমি, আমার বাবা, আমার মা, আমার পরিবার সবাই জেনে গিয়েছে আমি তোমায় ভালোবাসি, আমায় বন্দি করে রেখেছে, ওখান থেকে আমি ছুটে আসি শুধু তোমায় দেখার জন্য। এসে কি পাই, শুধু তোমার থেকে অবহেলা পাই। আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় শুধু অবহেলা করো। ঠিক আছে, আজকের পর থেকে কোনোদিন আর তোমার কাছে আমি আসবো না। এ কথা বলে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। পানি পড়তে পড়তে হঠাৎ করে ওই কুসুম উদাও হয়ে যায় এবং নিলয়ের মধ্যে তখন এটা কেমন জানে অনুভূতি হয়, কষ্টর ফিল চলে আসে, বিরহ ভাব আসে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, ঘুমাইতে পারে না।
ফজরে আজান দেয়, ফজরের নামাজ পড়ে আসে। যেই নিলয় সবার সাথে হাসি খুশি কথা বলে, সেই নিলয় দীর্ঘ 2-3 দিন ধরে রুমের মধ্যে সারাদিন শুয়ে থাকে, বাসা থেকে বের হয় না। তখন নিলয়ের মা বলতেছে, বাবা তোর কিছু হয়েছে, তোর কি মন খারাপ? তখন বলে, না আমার তো কোনো মন খারাপ না। তখন তার দাদু আসে, দাদি আসার পর বলে, নিলয় তোর কিছু হয়েছে মনে হয়। তখন নিলয় বলতেছে, না দাদি আমার কিছু হয়নি। আচ্ছা দাদি আমি একটা কথা বলবো। বলে, ভাইয়া বল। বলতেছে, আচ্ছা পরী আর মানুষের কখনো বিয়ে ভালোবাসা এইসব কিছু হয়? আর পরী কেমন হয়, ভালো হয় না খারাপ হয়? তখন তার দাদি বলে, পরী হয় 2 রকম, একটা ভালো একটা খারাপ। তখন নিলয় বলে, ভালো খারাপ বোঝার মতো মানে বুদ্ধি কি? তখন বলতেছে, এক জাতি পরী হয় সাদা, এক জাতি পরী হয় কালো। যে হয় সাদা, যেই পরীর শরীর থেকে সুগন্ধ আসে এবং ভালো একটা সুঘ্রাণ আসে নাকে, তখন বুঝে নেবে সেই পরী ভালো। এবং আরেক জাতি পরী আছে, ওই পরী গা থেকে কখনো গন্ধ আসে না এবং ওই পরীটা কালো হয়, কালো অবয়বের মতো থাকে, ওটা হচ্ছে খারাপ। তখন নিলয় বুঝতে পারে কুসুম ভালো, কুসুমের জন্য মন খারাপ, সারাদিন বিরহ মতো থাকে। এরকম করে থাকতে থাকতে দিন চলে যায় এবং তার দাদুকে বলে, দাদু আমি কালকে চলে যাব শহরে, ঢাকায় যাব, এখানে আর থাকবো না। তখন তার বাবা মা সবাই রাজি হয়ে যায় ঢাকায় যাওয়ার জন্য এবং ঠিক মাগরিবে আজানের সময় নিলয় ঘুমিয়ে পড়ে। এরই মাঝে পরের দিন সকাল 6টায় ট্রেন, হঠাৎ করে রাত 9টার দিকে প্রচুর পরিমাণে শব্দ। আর নিলয় তখন এত শব্দ পেয়ে হইচই দেখে বাসা থেকে বের হয়ে দেখে সবাই মশাল নিয়ে দৌড় পাচ্ছে। তখন বাসায় এসে দাদি বল, দাদি কি হয়েছে দাদু? সবাই মশাল নিয়ে দৌড় মারতেছে। বলতেছে, সবাই নদীর বাঁধ ভেঙে গেছে, এই বাঁধ যদি না আটকান যায় তাহলে আমাদের এই মহল্লা পাড়া সব পানি দিয়ে ভেসে যাবে, ডুবে যাবে, এই জন্যে মহল্লার সবাই চলে গেছে। তখন বলতেছে, দাদা কোথায়? বলতো দাদাও চলে গেছে আর কি। তখন বলতেছে, দাদা গেছে, আমাকে বললে তো আমি যাইতাম, আমাকে কেন বলনি? এই কথা বলার মাঝে নিলয় মন খারাপ করে বাহিরে আস্তে আস্তে মানে হাঁটা করতেছে। এরই মাঝে পুরোটাই অন্ধকার। দাদার সাথে দেখা, দাদাকে বল, দাদা তুমি কোথায় থেকে আসলা? তখন তার দাদা বলে, বাদ বেঁধে আসলাম বাবা। বলতেছে, আমায় কেন বলনি, আমি তোমার সাথে যাইতাম। বলতেছে, তখন তোকে বলিনি কেন, তোরা কালকে চলে যাবি এই জন্য ঘুম পার, এই জন্য বলিনি। তখন তার দাদা বলে, আয় বাসায় আয়, রাত 9টা বাজে, বাইরে কী করিস? বলতেছে, দাদা আমি যাচ্ছি, চাও আমার তো 10টা 12টা দিয়ে ঘুম আসি শহরে, আমি এখানে একটু হাঁটাহাঁটি করে বাতাস খেয়ে যাচ্ছি। তার দাদা ভালো মনে করে চলে আসলো বাসায়। আর নিলয় আস্তে আস্তে হাঁটাহাঁটি শুরু করলো। হাঁটতে 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 কখন জানি পশ্চিম পাশে ওই বটের কাছে নিচে চলে গেছে, নিলয় বুঝতেই পারে না। তখন নিলয়ের সামনে চলে আসে হালকা চাঁদের আলো এবং নিলয় দেখতে পারে ওই কালো একটা অবয়ব তার সামনে চলে আসছে এবং নিলয়কে বলতেছে, আজকে তুই কোথায় যাবি? কুসুম তোকে সেই দিন বাঁচিয়েছে, আজকে তোকে বলছিলাম না যেদিন তোকে আমি ভাগে পাবো সেদিন মেরে ফেলে দেবো, আজকে তোর শেষ রাত, আজকে এখন তোকে আমি মেরে ফেলে দেবো, তোরে কে বাঁচাবে? তখন নিলয় অনুভব করে নিলয়কে কে জানি তুলে আছাড় মারে। নিলয়ে হালকা আঘাত লাগে এবং নিলয় বুঝতে পারে ওই পুরীটা ওকে মারার জন্য আসতেছে। হাত যখন আস্তে আস্তে দেয় তখন নিলয়ের চোখ যায় ওপর দিকে, তখন দেখে সাদা একটা আলোর মতো কি জানি আকাশ থেকে নামতেছে, আস্তে আস্তে সুগন্ধি আসতে শুরু করছে। তখন নিলয় বুঝতে পারে তার কুসুম চলে আসতেছে তাকে বাঁচানোর জন্য। আসার পরে হঠাৎ করে পুরীর সাথে কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয়। এই পর্যায়ে হতে হতে এক সময় দুজনের যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হতে হতে দুজনে আহত হয়ে যায় এবং আহত হতে হতে এক সময় ওই কালো অবয়ব ওই পরীটাকে মেরে ফেলে দেয়, তার কুসুম পরীটা। তখন ওই পরীটা মরে যায়। মরে যাওয়ার পরে কুসুম রক্তাক্ত হয়ে ওখানে পড়ে যায়। তখন কুসুমকে ধরে নিলয় বলতেছে, কুসুম তুমি এখানে কেন আছো? তখন বলতেছে, আমি যদি এখানে না আসতাম তাহলে ওই খারাপ পরীটা তোমাকে মেরে ফেলে দিত, এই জন্য তোমায় বাঁচানোর জন্য আমি এখানে আছি। তখন নিলয় বলে, তুমি এরকম রক্তাক্ত হয়েছো, আমি তোমায় অনেক ভালোবাসি। কুসুমকে বলে, কুসুম বলতেছে, যতবার ভালোবাসা নিয়ে তোমার কাছে আসছি ততবারে আমি অবহেলা পেয়েছি, তুমি আমায় একবার কি তোমার বুকে জড়িয়ে নেবে? তখন নিলয় কুসুমকে বুক রক্তমাখা
শরীর নিয়ে বুকে জড়িয়ে নেয় এবং এরই মাঝে হঠাৎ করে নিলয় অনুভব করে কুসুমের শরীরটা আস্তে আস্তে করে শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এর মাঝে কুসুমের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কুসুম ইন্তেকাল করেছে। মরে যাওয়ার পরে নিলয় তাকে বুকে নিয়ে জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। কান্না করতে করতে হঠাৎ করে দেখে সাদা ধোঁয়ার মতো আস্তে আস্তে কুসুমের শরীরটা উধাও হয়ে গেল। নিলয়ের মাথা ঠিক নেই, নিলয় পাগলের মতো হয়ে গেছে। কান্না করতে করতে চলে যাচ্ছে বাসায়, কারোর সাথে কথা বলে না। রুমের মধ্যে ঢুকে সারা রাত ঘুম পারেনি, সারা রাত কান্না করছে। এবং ঠিক ফজরের সময় তার মা ডাক দিচ্ছে, বাবা নিলয় ওঠ, নামাজ পড়, নামাজ পড়ে বের হ, যাবি না ঢাকায়? তখন নিলয় ওঠে, ফজরের নামাজ পড়ে। ঠিক 6টার দিকে ব্যাগ গুছে নিয়ে দাদা দাদির সাথে থেকে বিদায় নেয়, নিয়ে আস্তে আস্তে চলে যায় স্টেশনের দিকে। এদিকে মন খারাপ, তার কুসুম মারা গিয়েছে। এবং আরেকটা জিনিস দিকে নিলয়ের খুব মন ভালো, বটের গাছের অশুভ ছায়াটা শেষ হয়ে গেছে। নিলয়ের মাধ্যমে, ওই কুসুমের মাধ্যমে সবাইকে বাঁচানোর ক্ষেত্রে চলে গেল তাজা একটা প্রাণ। ভালোবাসা বাঁচানোর জন্য কুসুম তার ভালোবাসা, জীবন সব কিছু ত্যাগ করে দিল। নিলয় সারা জীবন ঋণী কুসুমের কাছে। তখন নিলয় শহরে চলে যায়। যাওয়ার পর ওখানে কিছুদিন মন খারাপ করে থাকার পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু এখনও কুসুমের জন্য দোয়া করে নিলয়। নিলয় বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, নিলয় সংসার করতেছে, সবাই এখন ভালো আছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, কুসুম পরীটা মারা গেল। ঘটনাটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।